আম্মু, আমার কিছু টাকা দরকার ছিল। এটা বলতে বাবা মা মাহি সহ সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি কি কোনো ভুল করে ফেলছি যে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আসো? যে ছেলেকে আমি নিজে টাকা দিলেও নিতে চায় না বলে আমার কাছে টাকা আছে, আজকে নাকি তার আবার টাকার দরকার। তোমরা আমাকে নিয়ে মজা করো, যাও, টাকা লাগবে না। আজকে হঠাৎ তোর কি হলো? তুই তো জানিস যে আমার ফোনটা হারিয়ে গেছে, আর কিছু জরুরি প্রয়োজন আছে, তাই কিছু টাকা দরকার। আমি একটা চেক লিখে আমার হাতে দিয়ে বললো, নে বাবা, তোর যত টাকা দরকার খরচ কর। অনেক অনেক ধন্যবাদ আম্মু। রাতে রেডি হয়ে বাজারে চলে গেলাম। একটা ফোন নিলাম, দুটো চাইনিজ কুড়াল আর একটা পিস্তল। এগুলো এখন আমার লাগবে, কারণ শত্রু তো আর আমার অভাব নেই। সকাল বাজে তখন হয়তো 10টার মতো। বসে বসে টিভি দেখছি, হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করে বললাম, কে বলছেন? কিরে লাদেন, কেমন যাচ্ছে তোর দিনকাল প্রিয় বন্ধু? আরে বেইমান বন্ধু ফাহিম যে, এই তো অনেকটাই ভালোই। তুই যেমন রাখলি। তোর সাথে আবার দেখা হবে আমি ভাবতেও পারি নাই। কিন্তু তোর মতো পশুর সাথে আমার যে দেখা করার ইচ্ছে নেই। ইচ্ছে নাই তো কি হয়েছে, তুই তো না এসে পারবি না এখানে। কুকুর কি আবার নতুন শিকার করছে নাকি? আবার মনে হচ্ছে ঘুম থেকে জেগে উঠছে। বলতে পারিস সেরকম কিছু, তবে আজকে যে বড় একটা তুফান হবে তোর জন্য, এটা তুই নিশ্চিত থাক। তোর কথা শোনার মতো আমার কাছে সময় নেই, কি জন্য ফোন করলি তাই বল। আরে আরে, এত অস্থির হলে হবে? সে তোর বোনকে খেয়ে মনে হচ্ছিল যেন তাদের কাছে বন্দি হয়ে গেছি। আজকে আবার নতুন করে সব কিছু সাজিয়ে নেব। তোর যদি হাতের কাছে পেতাম তাহলে সত্যি সত্যি খুন করতাম। সে রাগ তো তোর নেই, তোর সামনে যদি তোর মাকেও। কুত্তার বাচ্চা, আর একটাও কথা বলে তোর শরীর থেকে মাথা কেটে আলাদা করে দেবো। তোর কথা শুনে খুব হাসি পেল। এগুলো শুধু তোর মুখে ভালো মানায়, তবে বাস্তবে সেটা আমি করিয়ে দেখাবো। একটা ঠিকানা মেসেজ করছি, চলে আয়। তোর কথা শোনার মতো আমার কাছে সময় নেই। তুই আমার সামনে পড়বি না কোনোদিন, নইলে সত্যি সত্যি তোরে মেরে ফেলবো। ভাইয়া, ফোনটা আমার কাছে দে তো। মনে হয় ফাইমের বোনও আছে ওর সামনে। কি রে, আমাকে লাথি দিয়ে তুই বেঁচে যাবি? ভাবলি কি করে? সময় থাকতে চলে আয়। ভাই বোন তো দেখি একই। এ বলে না, কুকুরের বাচ্চা তো কুকুরই হয়, তোদের অবস্থা সেই রকম। আজকাল তুই অনেক কথা শিখে ফেলছ দেখি। যদি তোর বোন আর তোর চাচাতো বোনকে বাঁচাতে চাস, তাহলে তাড়াতাড়ি আমাদের দেওয়া ঠিকানায় চলে আয়। বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলাম। অনেক বড় ভুল করলি তোরা ওদের আটকিয়ে। তোর বক বক শোনার ইচ্ছা নেই আমার। তাড়াতাড়ি চলে আয়, নইলে ভাইয়া কিন্তু শার্ট খুলে রেডি আছে। ফোনটা কেটে দিলাম। শরীরটা মরিচের মতো জ্বলতে লাগলো। সেদিনের মতো ভুল আর করা যাবে না। বিছানার নিচ থেকে শুধু একটা চাইনিজ কুড়াল নিলাম, পিছনে ঢুকিয়ে ফাহিমের দেওয়ার ঠিকানায় 10 মিনিটের মধ্যেই চলে গেলাম। ভেতরে ঢুকতেই ফাহিমের বোন লাঠি দিয়ে পায়ে একটা আঘাত করলো। আজকে তুই এই পানি আর বাড়ি পর্যন্ত যেতে পারবি না। সেটা তো সময়ই বলে দেবে। এখন বল ওরা কোথায়? এত পাগল হলি কেন? ভাইয়া তোর জন্য অপেক্ষা করছে, যা ভেতরে গিয়ে দেখ। আর আমি তোর এই হিসাব পরে করব। আমি তাড়াতাড়ি ভেতরে গেলাম, দেখি আমার বোনকে চেয়ারে বেঁধে রেখেছে আর মৃদুকে বিছানায় বেঁধে রেখেছে। এত তাড়াতাড়ি চলে আসলি, আমি ভাবতেও পারি নাই। যাক, তুই বহুত চালু আছিস। এদের ছেড়ে দে, যদি তোর ভালো চাস। চিন্তা করিস না, আজকে তোর হাত পা আর বেঁধে রাখবো না। যদি তুই আমার সাথে পার্টিতে অংশগ্রহণ করতে চাস, আমি না করব না। সুবর্ণ একটা সুযোগ তোর জন্য। ওকে ছেড়ে দে ফাহিম, আমি নতুন করে তোর সাথে ঝগড়া করতে চাই না। তোর বোনকেই যেখানে ছাড়ি নাই, ওকে ছাড়বো প্রশ্নই আসে না। ওর নাকি খুব তেজ, আজকে সব মিটিয়ে দেব। আম্মুর দেওয়ার শাস্তি দেখি খুব সহজেই ভুলে গেলে। এখন উনি আমার কিছুই করতে পারবে না। সব নিয়ে এখন মাঠে নামছি। খেলা খেলবো এখন শুধু আমি। তোরা দুই ভাই বোন তাকিয়ে তাকিয়ে দেখ। ফাহিম শার্ট খুলতে খুলতে বলল, কিরে, আমাকে আটকাবি না? মিতু আর মাহির মুখে ট্যাপ দিয়ে আটকানো, তাই কথা বলতে পারছে না। শেষবারের মতো তোরে একটা সুযোগ দিলাম, চিন্তা করে দেখ। তোর মতো হিংস্র প্রাণী কিন্তু হঠাৎ আমিও হয়ে যেতে পারি। তোর কথা শোনার ইচ্ছা নাই আমার, তবে তোর কথা শুনে ভালোই মজা পেলাম। আমার মতো হিংস্র প্রাণী হতে গেলে দম লাগে, যেটা তোর নেই। শেষ একটা কথা রাখ, আমি একটু তোর সাথে আলাদা করে কথা বলতে চাই। ওই রুমে চল। ভাগ নিতে চাস বুঝি? ওদের সামনে এই কথা বলতে লজ্জা হচ্ছে? তুই তো আমার আগের বোকা বন্ধু। আচ্ছা চল, তোর কথা ফেলা যাবে না। ফাহিমকে নিয়ে অন্য রুমে গেলাম। তোর বোন কই? ওকে তো দেখতে পারছি না। কেন রে,
তোর তো নজর ভালো লাগছে না, বাঁচতে চাইলে আর এই কথা বলবি না। তোর বোন বোন হয় আর আমার বোন, তাহলে আমার কি হয় রে? বলে একটা সিগারেট ধরে টান দিলাম। ফাহিম আমাকে সিগারেট খেতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ফাহিমের মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, কি দেখি জমন করে? তোর তো সাহস কম না, আমার মুখে ধোঁয়া ছাড়িস? পিছন থেকে কুড়ালটা নিয়ে ফাহিমের হাতে বসলাম। চাইনিজ কুড়াল কতটা ধারালো তা তো আপনারা জানেন। হাতটা শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। ও মারে, শালা তোর তো সাহস কম না। সাহসের দেখলি কি বলে অন্য হাতে বসিয়ে দিলাম। এখন আর ফাহিম কোনো কথা বলছে না। ও মরার যন্ত্রণায় ছটফট করতে লাগলো। যখন একটা মেয়েকে ধর্ষণ করিস তখন তার অবস্থা কেমন হয় জানিস? তোর মতোই ছটফট করে বাঁচার জন্য একটা মেয়ে পুরুষের শক্তির কাছে হার মেনে সে পঙ্গুহীনের মতোই হয়ে যায়, ঠিক তোর মতোই। আম্মু তো তোর যেই সাজা দিয়েছিল বেঁচে গেলি। যেই অবস্থা আমি আজকে তোর করলাম না, একজন কাপুরুষ পঙ্গু মানুষের মতো বেঁচে থাকবি। তোরে তো আমি। কুড়ালটা মুখের কাছে নিয়ে বলল, যদি বেশি কিছু বলিস এই মুখটাও থাকবে না। আর তোর এই অবস্থা কি করলো? যদি বাইরের কাউকে বলিস আর বাঁচতে পারবি না, জায়গায় মেরে দেবো। পরে থেকে কাগজটা দিয়ে ওর দুইটা হাত নিয়ে ওর শরীরে পেঁচিয়ে দিলাম আর সাদা কাগজে সুন্দর করে লিখলাম 2413। ধর্ষণে একটু শাস্তি দিলাম, সাবধান, মুখ কখনো খুলবি না, মনে থাকবে। আমি আগের রুমে চলে গেলাম। মায়ের হাত পায়ের বাঁধনগুলো খুলতে খুলতে বলল, মাহি ওখানে। এটুকু বলাই হুদায় অজ্ঞান হবার ভাব পেলাম, যাতে ওরা আমাকে সন্দেহ করতে না পারে। ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া কথা বল। আমি শুয়ে শুয়ে সব শুনছি। মা গিয়ে মৃদুকে মুক্ত করে দিতেই, দেখ না মিতু, ভাইয়ার কি হয়েছে? ওর রুম থেকে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু ফাইমকে তো আর দেখতে পাচ্ছি না, ওই রুমে চল তো। একটু পর মৃদু এসে বলল, তাড়াতাড়ি এখান থেকে চল, নইলে আমরা বিপদে পড়ে যাব। কিন্তু ওর এভাবে হাত কাটলো কে? এসব কথা পরে হবে, আগে তোর ভাইকে ধরে গাড়িতে তোল। তাড়াতাড়ি, এখন এখান থেকে বের হতে হবে। আমাকে ওরা ধরে গাড়িতে তুললো। দেখ ভাইয়ের কিচ্ছু হবে না তো আবার? আমার কেমন জানি ভয় লাগছে। এত কিচ্ছু হবে না, মাত্র অজ্ঞান হয়ে গেছে কিছু সময় ধরে। এখন আমরা আর বিপদে পড়বো না, বাইরে হয়ে গেছি, নইলে তোর মা প্রশ্ন করতে করতে শেষ করে দিত। দেখ ভাইয়ের দিকে তাকিয়ে, কি নিষ্পাপ চেহারা, যে কিনা মানুষের সাথে সবসময় নিচু গলায় কথা বলে, সে কিভাবে এই কাজ করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও একই কথা। তাহলে কি ওর বোন ওকে? যাই বলিস না কেন, ভাইয়ার প্রতি বোনের দরদ সবসময় থাকবে, হয়তো যদিও সে অপরাধী হয়। তুই ঠিকই বললি, কিন্তু আমার মাথায় আসছে না ওকে কে বা কারা এমন অবস্থা করলো। পাশে দেখ বোতলে পানি আছে, ভাইয়ের মুখে মার। আমার মুখে পানি পড়তেই আমি অযথা আশেপাশে তাকে দেখতে লাগলাম। আমি এখন কোথায়? চিন্তা করা লাগবে না, আমরা তোর নিয়ে আসছি। আমি একটু ভয়ের ভাব ধরলাম। আচ্ছা ভাইয়া বলতো, তুই যাওয়ার পর ফাইমের কি হয়েছিল? আমি যখন ওর কাছে যাই তখন ফাহিমের বোন আমাকে ডেকে ভেতরে নিয়ে যায় আর আমাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি তাদের কারণে চুপচাপ সব সহ্য করতে লাগলাম। কিন্তু হঠাৎ একটা চিৎকার শুনে বের হয়ে দেখি ফাহিমের এই অবস্থা, আর ওর বোন তো ভয় পেয়ে পালিয়ে গেছে। যদি ওরেও এই অবস্থা করে, তাহলে এই আড়ালে লুকিয়ে থাকা মানুষটা কি হতে পারে? কিছু সংখ্যা দেখলি? 2413, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছে? হয়তোবা এটা ওর একটা নাম আমার মনে হয়। আচ্ছা, আমরা এসব কেন অযথা চিন্তা করছি? বাদ দে, যা হয়েছে ভালো হয়েছে। ও তো শাস্তি পেয়েছে, এটা দরকার ছিল। কিন্তু দূর বাদ দে তো। বাসায় চলে গেলাম। পিছন থেকে কোয়েলটা বের করতে দেখি রক্ত মাখামাখি হয়ে আছে। তাড়াতাড়ি পরিষ্কার করে আগের জায়গায় রেখে দিলাম আর আমি গোসল করে নিলাম, যাতে কেউ সন্দেহ করতে না পারে। রাতে টিভিতে ফাহিমকে কে মারলো তারই নিউজ দিল। আমি সব কি করলো কিছু বলতে পারো? যে করেছে ভালোই করেছে, আমাকে এর দায়িত্ব নিতে বলেছিল। আমি বলেছি আমি এখন অসুস্থ, তাই একদিন ছুটি নিলাম। ভালো করছো আম্মু। মাহি কি হয়েছে ভাইয়া? শোন, আমি একটা কথা বলি। আমার ছোটবেলার এক বন্ধু, সেটা খুব ভালো। আগামী শুক্রবারে ওর বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসবে তোরে দেখতে। আজকের ঘটনা দেখে আমি অনেক ভয় পেয়েছি, বিশেষ করে মাহিকে নিয়ে। তাই আমি আর আমার বোনকে বিপদে ফেলতে চাই না। ভাইয়া তুই পাগল হলি? আমি কতবার তোরে বলেছি আমি এসব বিয়ে টিয়ে কিছুই করব না, আর আমাকে এসব কথা বলিস না। আম্মু দেখো তোমার মেয়ে কি বলে। নিজের মতো নিজেকে নিতে দে। আমি তোদের এত জোর দিব না কখনোই। মাহি, আমি যা বলছি তাই হবে। আমি চাই না তুই খারাপ পথে চলে যা। আমি বলছি তো আমি বিয়ে করব না,
আর আমার সব কিছু শেষ হয়ে গেছে, তাই আমি কাউকে নিয়ে আর স্বপ্ন দেখতে চাই না। তোর বয়সটাই বা কি হয়েছে রে, সব শেষ বলছিস? আমি বলছি তো আমি এসবের ধারে কাছেও যেতে চাই না। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, আমি একবার যা বলছি তাই হবে, এখানে বাড়তি কোনো কথা তোর কাছ থেকে আমি শুনতে চেয়েছি? মাহি মন খারাপ করে রুমে চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কেন মেয়েটাকে এত জোর করছিস? বাদ দে, ওকে ওর মতো চলতে দে। লাদেন, আমিও চাই ওকে বিয়ে দিতে। ও দিন দিনে অন্য পথে চলে যাচ্ছে। দেখ, আমি ওর মা, ওর মনের কথা বুঝি। তুই বলে দেখ বাবা, যদি রাজি হয়। তাও তুমি কিছু বলবা না বুঝলাম। আমি মাহির রুমে গিয়ে দেখি ও বালিশ মুখে গুজে কান্না করছে। সত্যি ওকে আমি কোনোদিন বকা দেই নাই। আচ্ছা, আজকে আমার কি হয়েছে হঠাৎ করে? আমি মায়ের হাতটা ধরতেই, তুই আমাকে ছবি না, যা তুই এখান থেকে। দেখ মাহি, আমি তোর একমাত্র ভাই, আমারও তো অন্যদের মতো মামা ডাক শুনতে ইচ্ছে হয়। এটা বলতেই মাহির লজ্জা পেল, বুঝতে পারছি। ও কান্না বন্ধ করে বলল, এই তুই এখান থেকে যা তো। আমি তোর সুখে দেখতে চাই, অন্যদের মতোই তুইও সুখে শান্তিতে সংসার কর। আমি শুধু এইটুকুই দেখতে চাই। আমি কি এই স্বপ্নও দেখতে পারি না বল? মাহি কান্না করতে করতে বলল, ভাইয়া, সুখের স্বপ্ন তো আমিও দেখি, কিন্তু আমার যে সব কিছু শেষ হয়ে গেছে। এসব ভুলে যা। আর ছেলে খুব ভালো, আমি সব বুঝিয়ে দেবো। তোর মাথা ছুঁয়ে বলছি, সারা জীবন এই বিষয় নিয়ে তোর সাথেও ও কোনো কথাই বলবে না। আমাকে তুই বিশ্বাস করতে পারিস। সত্যি তো? সত্যি। তুই শুধু একটু রাজি হয়ে যা। আচ্ছা, যা আসতে বল, আগে দেখি। এই তো আমার লক্ষ্মীপন। কিন্তু ছেলে যদি আমার পছন্দ না হয়? 100তে 100 তোর পছন্দ হবে, তুই চিন্তা করিস না। এখন বাইরে চল, মা বাবা তোর জন্য অপেক্ষা করছে। আমি পারবো না, তুই গিয়ে বল। আচ্ছা, বাইরে গিয়ে দেখি। আম্মুর মুখে কেমন যেন একটা টেনশনের ছাপ দেখা যাচ্ছে। কি হয়েছে আম্মু? ওহ, তেমন কিছুই না। আচ্ছা শোনো, মাহি বিয়ে করতে রাজি আছে। সত্যি? তাহলে আমি কি আর তোমাকে মিথ্যে বলছি? যাক, তাহলে একটা টেনশন দূর হলো। মেয়েটাকে কিছু বলতেও পারি না। তা বলবে কেন, আদরের মেয়ে তোমার। আচ্ছা, আমি যাই, আমার একটু কাজ আছে। বলেই বাবা চলে গেল। লাদেন শুন, বলো। আগামীকাল থেকে তোর জয়েন্ট। এত তাড়াতাড়ি কিভাবে কি করলা? কি মনে হয় তোর আম্মুকে? এভাবে পুলিশ হলে কি সব পাওয়ার আমার কাছে আছে? দেখা এমন মনে হয় না। মজা করিস আমার সাথে? কই মজা বললাম আম্মু। আচ্ছা বাদ দাও, এখন ঘুমাতে হবে। গুড নাইট। যা, আর সকাল থেকেই তোর জয়েন্ট। আম্মু আমি বলি কি, মাইকে ছেলে দেখে যাওয়ার পর জয়েন করলে হয় না? আচ্ছা যা, সমস্যা নেই। আর আমি কালকে এমনি ছুটি নিচ্ছি। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। মাইকে ছেলে দেখে পছন্দ করে গেছে। সামনের মাসে ওর বিয়ে। যাক, একটা তো টেনশন মুক্ত হলো। রাতে শুয়ে বসে আছি, হঠাৎ মাই এসে বলল, ভাইয়া। বল। কি করিস? এই তো বসে আছি, কিছু বলবেই? না মানে ওর। আর বলতে হবে না, নাম্বার লাগবে তাই তো বজ আমার পাশে। মাই আমার পাশে বসতে বসতে বলল, তুই বুঝলি কিভাবে নাম্বার লাগবে? তোর মুখ দেখে সব বুঝি। আর শোন, জীবনটা তোর, এজন্য ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোর আছে। এখন সত্যি করে বলতো, তুই এই বিয়েতে রাজি নাকি? আমি তো আবার কোনোভাবে তোর সাথে জোর করছি না। ভাইয়া, মায়ের খাবি এখন। সত্যি ওকে আমার পছন্দ হয়েছে, আর ও আমার ব্যাপারে কিছু জানে। ও তোর এই বিয়ের পর গ্রামে নিয়ে যাবে, ওখানে ওর একটা ব্যবসা আছে। তাই এত কিছুর প্রয়োজন মনে করি নাই আমি। যদি সমস্যা হয় পরে আমি দেখে নেব। সত্যি তো ভাইয়া? বলছি তো, কোনো সমস্যা হবে না। আর ও আমার ছোটবেলার বন্ধু, চিন্তা করিস না। আর তোর নাম্বার ওর কাছেই আছে, সময় করে ও নিজেই তোরে কল দেবে, দেখিস। আচ্ছা, তাহলে আমি যাই, তুই ঘুমা কেমন? যা। মাহি চলে গেল। সকালে টেবিলে যেতেই দেখি আম্মু নাস্তা দিচ্ছে। কি ব্যাপার আম্মু, মাহি কই? ও তো প্রতিদিন নাস্তা তৈরি করতো, না আজকে কই? কি জানি বাবা, এখনো ঘুম থেকেই উঠে নাই। ওর রুম থেকে রাতে কথা বলার আওয়াজ শোনা গেছে। বুঝে গেছি, আর বলতে হবে না। তোমার মেয়ে ওর হবু বর সাথে কথা বলার সময় পার করেছে সারা রাত, এই জন্য এখনো ঘুম থেকে উঠতে পারে নাই। আমি একটা হাসি দিয়ে বললো, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। 2 দিন পর আমি রেডি হয়ে আমার গাড়িতে বসলাম। আজকে আমি পুলিশে জয়েন করব। ভেতরে ভেতরে একটু একটু খুশি লাগছে। আম্মু গাড়ি চালাতে চালাতে বললো, তো মিস্টার লাদেন, আপনার ভেতরে ফিলিংসটা কেমন? নতুন চাকরিতে জয়েন করেছে। আম্মু, যেখানে আমি বাহিনীর চাকরি ছেড়ে চলে আসছি, সেখানে আবার কিসের ফিলিং? এত কষ্ট করে এই চাকরি আমি তোর জন্য জোগাড় করেছি। যদি উল্টো পাল্টা কাজ করিস না,
থানায় ঝুলিয়ে রাখবো। সে তো পরে দেখা যাবে। এখন গাড়ি থেকে নেমে হেঁটে যা। এই এইটু সামনেই থানা। কি, আমি হেঁটে যাব কেন? তুমি তাহলে কি করবে? আমি এই থানার ওসি, আমার একটা মান সম্মান আছে না? কনস্টেবলরা দেখলে কি বলবে? ওখানে তুই একজন সাধারণ পুলিশ হয়ে কাজ করবি। সাবধান, ভুলেও আমাকে আম্মু ডাকবি না। তাহলে কি ডাকবো? ম্যাম বলে ডাকবি, সবাই যেটা ডাকে। বাবা, আম্মু থেকে এখন ম্যাডাম ডাকা লাগবে? সুন্দর তো। এটা তোর আর বাড়ি না যে আম্মু বলবি, মনে রাখবি এটা থানা, তাই আমি যা বলছি তাই ডাকবি। আমি গাড়ি থেকে নামতে নামতে বললাম, তাহলে এখন এটাও বলো, আমি তোমাকে আন্টি বলে ডাকি? ডান্ডা দিয়ে যখন ঠান্ডা করব তখন আর এই কথা মুখে আসবে না। আমি যা বলছি তাই শোন, মনে থাকে যেন। বলে আম্মু চলে গেল। আমি হেঁটে হেঁটে থানায় যেতেই একটা মেয়ে এসে বলল, আপনি কি লাদেন? কিন্তু আপনি আমার নাম কিভাবে জানেন? এই যে রোমিও, এটা থানা, এত প্রশ্ন চলেন এখানে। চলেন, ম্যাম আপনাকে ডাকছে। বাবা, কোথায় এসে ফেসে গেলাম। এই জন্য এসব চাকরি করতে চায় না। ওর কথায় মানে ওর কথা শোনো। এসব শুনতে শুনতে আমরা হাঁপিয়ে যাই। আম্মুর সামনে যেতে বলল, এই ছেলে তোমার নাম কি? আমি অবাক হয়ে বললাম, কি? নাম বলছি, তোমার নাম কি? আর তোমার কি আজকে জয়েন হবার কথা? আমি মন খারাপ করলাম, জি ম্যাম, আমার নাম লাদেন, আর আজকেই আমার জয়েন হবার কথা। আচ্ছা, মনোযোগ দিয়ে কাজ করবে। এই, ওকে এই জায়গায় নিয়ে যাও, একটা মার্ডারের কেস আছে। কি মার্ডার? পাশে থাকা মেয়েটা আমাকে বলল। চলেন, দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন কোনো রকম ডিউটি শেষ করে বাড়িতে গেলাম। রাতে রাগে দুঃখে বাবাকে বললাম, বাবা আমি আর এই চাকরি করব না। মাহি কোথায় যাবে হয়তো। আর হঠাৎ মাহি আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। প্রশ্নের সুযোগ দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন ভাইয়া, কি হয়েছে? আম্মুকে জিজ্ঞেস কর কি হয়েছে। আম্মু মুখ টিপে হাসছেন। কি হয়েছে লাডেন? কোনো সমস্যা? আম্মুকে ওখানে ম্যাম বলতে হয়। যাকে সারা জীবনে আম্মু ডাকছি তাকে ম্যাম কিভাবে ডাকি? চেষ্টা করলে সব সম্ভব। ওকে বলে দাও অফিসের সব নিয়ম মেনে কাজ করতে হবে। আমিও একদিন বড় কিছু হব, তখন তুমিও আমাকে স্যার ডাকবে, দেখে নিও। আচ্ছা, সেটা তো সময় দেখা যাবে। তুই এখন আম্মুর সাথে ঝগড়া করবি নাকি? তোরা সবাই আমার পিছনে লাগছিস না, আমিও দেখে নেব। ও মা, আমরা আবার কি করলাম? আমার সাথে কেউ কথা বলবে না, কেউ আমার কষ্ট বুঝতে চায় না। রাগে দুঃখে রুমে চলে গেলাম। সকালে রেডি হতেই আম্মুকে ডাকতে শুরু করলো, এই তোর হয়েছে, তাড়াতাড়ি আয়, সময় তো নেই। আম্মু তুমি চলে যাও, আমি ফোনটা খুঁজে পাচ্ছি না, কোথায় জানি রেখেছি মনে নাই। অফিসে শুধু দেরি করে যা, একবার মজা বোঝা পাও। আম্মু এই কথা বলতে বলতে চলে গেল। মাহি, এই মাহি। মাহি ওর রুম থেকে এসে বলল, কি হয়েছে ভাইয়া? সময় তো হয়ে গেল, কখন যাবি? আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটা কল দে তো আমার নাম্বারে। মাই আমার নাম্বারে কল দিতেই শুনি ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি ঢুকে ফোনটা নিয়ে যেই যাবো, কি করিস এত ফোন নিয়ে? খেতে গেলেও ফোন। আর বলিস না বোন, মান সম্মান আর থাকবে না। একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। থানায় গিয়ে দেখি সব পুলিশ একসাথে বসে বসে পরামর্শ করছে। আম্মু আমাকে দেখে বলল, আরে লাদেন সাহেব যে কালকে মাত্র জয়েন করলেন আর আজকে দেরি করে আসলেন, বিষয় কি? বউটাও আছে নাকি? দেখেন দেখেন, আমার আম্মু আমার সাথেই মজা করে। তা আমি একটু মজা করে বললাম, ম্যাম, 2টা বউ আছে আমার, ওদের সামনেতে একটু দেরি হয়ে গেছে। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তা ওদের নাম কি কি? এই রে, এখন কি বলবো, কিছুই তো মাথায় আসছে না। কেন যে মিথ্যা বললাম। যাক, সবাই মন দিয়ে শোনেন, আমাদের দেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনাকে আমাদের প্রোটেকশন দিতে হবে। তাই আমি একজন ইন্টেলিজেন্ট অফিসার সব 5 জনকেই বাছাই করছি। এরই মাঝে 4 জনই অন্য থানার, আমাদের থানা থেকে একজন থাকবে। আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল, আমি না, ম্যাম সেজন। না তুমি না। এই ছেলে, এদিকে আসো। আমার দিকে তাকিয়ে বলল। আমি আম্মুর কাছে যেতেই তোমরা সবাই ওকে চিনো? সবাই এক বাক্যে বলল, চিনি ম্যাম, আমাদের থানার কালকে জয়েন করেছে, এই জন্য চিনি, এর বেশি কিছু জানি না। এ বাইরেও ওর একটা পরিচয় আছে, ও আমার একমাত্র ছেলে। সবাই আম্মুর কথা শুনে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমাকে কাছে নিয়ে বলল, ও আমার আদরের ছেলে। আমি এই পরিচয় কাউকে দিতে চাইছিলাম না, কারণ ও তোমাদের মতোই এখানে আমার কাছে সমান। তাই আমি ওকে পরিচিত করাতে চাই না।
আমি চেয়েছিলাম ও তোমাদের মতো হয়ে কাজ করবে। আজকে পরিচয় করানোর একটাই কারণ, আমাদের থানা থেকে আমার ছেলে যাবে। এতে কারো কোনো আপত্তি আছে? সবাই না বলল ম্যাম। এখন যে যার কাছে যেতে পারো। লাদেন, তুই এখানে থাক। সবাই চলে যাওয়ার পর আম্মু চেয়ারে বসতে বসতে বলল, আমি তোরে কেন সিলেক্ট করলাম জানিস কিছু? মাত্র কালকে জয়েন করছি আর তুমি আজকে আমাকে বিপদে ফেলতে চাও? বাসায় চল, বুঝিয়ে দিব। মাত্র না আসলাম। কিচ্ছু হবে না, চল। আম্মুর সাথে বাসায় চলে গেলাম, কাপড় চেঞ্জ করে সোফায় বসলাম। কি ব্যাপার, চলে আসলে যে আম্মু? এমনি। আর লাদেন শোন, আম্মু বলো। এখানকার যে স্বরাষ্ট্র মন্ত্রী আছে না, যাকে তুই কালকে থেকে প্রোটেকশন দিতে যাবি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি আম্মু? যদি আমার বাসায় বউ হয়ে কোনো মেয়ে আসে, সেটা হবে স্বরাষ্ট্র মন্ত্রী। আমি চোখ বড় বড় করে আম্মুর দিকে তাকিয়ে আছি। মায়ের মুখ থেকে তো কোনো কথাই বের হচ্ছে না। আমি তবুও একটু ভয় কাটিয়ে বললাম, আম্মু আমরা কই আর তিনি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। একটু চিন্তা করে দেখো, মাটিতে বসে থেকে কি আকাশে হাত দিতে চাও? আমি একটা হাসি দিয়ে বলল, আমি যা বলি তাই করি, আর আমি আমার কাজ কখনো পিছু পা হই না, তোরেও হতে দিব না। বলছি তো বলছি। এখন তো বুঝলি আমি তোরে কেন সিলেক্ট করলাম? আম্মু, ভাইয়াকে মারতে চাও? শুনেছি ওনার বাবা নাকি এই শহরের সবচেয়ে বড় মাস্তান। হুম। ভাই তুই একা মর, আমি যাই। আম্মু যে মাঝে মাঝে কি হয় বুঝি না। লাদেন, এর একটা কারণ আছে। বলো শুনি। কয়েকদিন আগে ওই মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। ওই মেয়েকে? কার কথা বলছো? আরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। আচ্ছা বলো, তারপর কি হয়েছিল? কয়েকদিন আগে আমাদের এখানে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, মনে আছে? মনে আছে, কিন্তু কেউ আজ পর্যন্ত এই চোরকে ধরতে পারে নাই। সেই চোরকে জানিস? এই রিয়া। এই রিয়াটা আবার কে? এই যে আমার বৌমা হবে, যিনি বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি চোখ বড় বড় করে বললাম, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক ডাকাতি করছে? এটা অবিশ্বাস্য। এটাই সত্যি। আর তুই তো জানিস আমি যেই কেস হাতে নেই এর সমাধান করেই ছাড়ি। তো ওকে তুমি আজ পর্যন্ত ধরতে পারলে না কেন? সেদিন ব্যাংকের ভিতরে খোঁজ নিতে গেছিলাম, তখন ওই রিয়াও ছিল সেখানে। কি জানি কি দরকার ছিল ওর। পরে আমার কানের কাছে এসে বলে, এই ব্যাংক ডাকাতি আমিই করেছি, যদি পারেন তো আমাকে ধরে দেখান। এরপরেও তুমি ওকে ধরতে পারলে না? ও যখন ব্যাংক ডাকাতি করে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল না, এখন তো দেশের সেবা করে। আমি ওর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতাম, কিন্তু করি নাই কেন জানিস? ওর 3টা এতিমখানা আছে। সত্যি নাকি? এই জন্যই আমি তো ওর পিছু নেওয়া ছেড়ে দিয়েছি। যাই বলিস না কেন, মেয়েটার কিন্তু মনটা অনেক বড়। বুঝতে পারছি, কিন্তু হঠাৎ ওকেই কেন বউ করার সিদ্ধান্ত নিলে? ওর মাঝে কি দেখেছি আমি জানি না, কিন্তু ওর ভেতরে যেই সাহস আছে, কোনো কিছুর ভয়ও করে না। ও যদি তোর বউ হয় তাহলে তোর কপাল খুলে যাবে। বুঝছি, আমাকে মারার সব প্ল্যান বানিয়ে রেখেছো। এখন শুধু আমি ধরা দেব, তাই না? ওর বাবার সম্পর্কে কিছু জানিস? আবার ওর বাবার সম্পর্কেও জানতে হবে? ওর বাবা জানে না তার মেয়ে যে একজন ব্যাংক ডাকাতি করেছে। ওর বাবা জানে ওর মেয়ে খুব ভালো, আর উনি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে 3-4 জন মন্ত্রীকেও খুন করেছে। আর কিছু বলো না, আমি নিতে পারছি না। এরকম একটা খুনি পরিবারের কাছে আমাকে পাঠাচ্ছো। চিন্তা করছো আমি কি বাঁচবো না মরবো? মরবি না, আর মনে সবসময় সাহস রাখবি, তাহলেই কাজ হয়ে যাবে। আম্মু আমি এটা পারবো না, প্লিজ বাদ দাও। আম্মু আমার দিকে তাকিয়ে বললো, আমি জানতাম তুই না করবি। আচ্ছা, তোর মনে কি একটুও সাহস নাই? আমি কি ভীতু ছেলে জন্ম দিছে? এমন যদি করিস কখনো আমার নাতনির মুখ দেখা হবে না। চেষ্টা তো করতেই পারিস। এত করে যেহেতু বলছো, যাও আমি রাজি। চ্যালেঞ্জ নিতে শিখবি, ঝুঁকি নিতে শিখবি, নয়তো জীবনে বড় কিছু হতে পারবি না। বুঝে গেছি মা, আর বলতে হবে না। তুই ওর সাথে কথা বলার চেষ্টা করবি। তার কাছেই তো মনে হয় যেতে পারবো না। বিশ্বাসযোগ্য আগে ওর কাছে তোর হতে হবে, তাহলে পারবি। আর আমার বিশ্বাস তুই সব পারবি। আর এই নে তোর আইডি কার্ড। এটা কি স্পেশাল করে তৈরি করা হয়েছে নাকি? তোদের দেখিয়ে কেউ চিনবে না। যিনি সিনিয়র অফিসার আছে না, ওনার কথা সব সময় মেনে চলবি।
এটা আমার আদেশ। আর একটা কথা, বলো। ওখানে গেলে ওর বাবা আগে তোদের পরীক্ষা নিবে। এটা কেন আবার? আগে উনি দেখবেন তোরা ওনার মেয়ের যোগ্য কিনা। কেমন পরীক্ষা হতে পারে আম্মু? মৃত্যুর মুখে রেখে উনি তাদের পরীক্ষা করবেন, শুধু একটু সাহস রাখবে। আর কিছু বলতে হবে না তোমার, আমি সব বুঝে গেছি। আর মরার জন্য তৈরি। সকালে রেডি হয়ে আম্মুর দেওয়ার ঠিকানায় চলে গেলাম। দেখি 3জন মেয়ে আর 1জন ছেলে, আমার থেকে হয়তো কয়েক বছর বড় হবে। আমার মনে হয় তিনি সিনিয়র অফিসার। গিয়ে স্যালুট করলাম। অফিসার কাগজে কি জানি দেখে বলল, তোমার নাম কি লাদেন? জি স্যার, ম্যাম আমাকে পাঠিয়েছে। গুড, মন দিয়ে তোমরা সবাই কাজ করবে। 2জন ওর পাশে বডিগার্ড হয়ে থাকবে আর 2জন ওর আড়াল থেকে ফলো করবে। জি স্যার। যারা ওর সাথে বডিগার্ড হয়ে থাকবে তোরা 2জন, তুমি আর তুমি। জি স্যার। এখন কি তাহলে আমরা যাব? তোমাদের যেই আলাদা পোশাক দেওয়া হয়েছে না, ওর ভেতর একটা করে ক্যামেরা ফিট করা আছে, তাই তোমরা যাই করো না কেন আমি সব দেখতে পারবো। বুঝে গেছি আমরা। আর তোমাদের সব পরীক্ষা করে বাছাই করে এখানে আনা হয়েছে, তাই আর নতুন করে আমাকে কিছু বলতে হবে না আশা করি। এখন তোমরা 2জন যাও আর তোমরা 2জন থাক। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আর একটা কথা, বলুন। আমার অনুমতি ছাড়া কেউ এক পায়েও নড়বে না। যদিও তোমার সামনে বন্দুক থাকে, দেখছো তোমার দিকে গুলি আসতেছে, আমি যতক্ষণ পর্যন্ত বলবো না জায়গায় দাঁড়িয়ে থাকবে, মনে থাকবে? জি স্যার, আসি তাহলে। যেতে যেতে মেয়েটাকে বললাম, আচ্ছা তোমার নামটা কি জানতে পারি? মেয়েটা ইয়া বড় চশমা পরিষ্কার করতে করতে বলল, আমার নাম তাসলিমা। কোন থানা থেকে এসেছেন আপনি? আপনার এত জেনে লাভ আছে? যা কাজ দিয়েছে আমাদের সেই দিকে নজর দেন। এটা আর কঠিন কাজ কি? আমি তো রোজই এসব কাজ করে থাকি। এটা চাপা মারলাম আর কি। দেখা যাবে, ওখানে গিয়ে শুধু ভয় পাবেন না। দেখবেন আমাকেই ওরা ভয় পাবে। এই কোনো কথা হবে না, চুপচাপ যাও। কি ব্যাপার? আওয়াজ এলো কোথা থেকে? মেয়েটা আমার কানে আঙুল দিয়ে বলল, এখন তো বুঝতে পারছেন। মনে মনে বললাম, মেয়েটা দেখি আমাদের সব খবর রাখতেছে। ও আমি তো মাঝে মাঝে ভুলেই যাই কি জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসের সামনে গিয়ে পুলিশকে আমাদের আইডি কার্ড দেখাতেই ভেতরে যেতে দিল। সাবধান, একদম ভয় পাবেন না, ভেতরে যে কোনো কিছু হতে পারে। ভয়? আর আমি কোনো ভয় পাই না। মেয়েটা রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখলো। দরজার কাছে পা রাখতেই একটা জ্যান্ত ছেলের মাথা আমার পায়ের নিচে পড়লো। আমার দুটো পা রক্তে মাখামাখি হয়ে গেল। আমার পাশে থাকা তাসলিমার হাতে আমি শক্ত করে ধরলাম। সামনে তাকে দেখি দুটো ছেলে মিলে মাথা আলাদা দেহটাকে একটা গামলার উপরে পা দিয়ে চেপে ধরে আছে। শুধু দেহটা এদিক সেদিক নড়তে লাগলো। এগুলো দেখে তো ভয়ে আমি কাঁপতে লাগলাম। বাবা, আমি কোথায় এলাম? নিজের মৃত্যু তো এখন মনে হয় নিজের চোখের সামনে দেখছি। এই, আমার হাত ছাড়ুন। আমি তো আপনার হাত ধরি নাই। এটা কি? তাকে দেখি সত্যি আমি ওর হাত ধরে আছি। সরি, আমি ভাবছিলাম আপনি হয়তো ভয় পাবেন, পরে যদি অজ্ঞান হয়ে যান আমারই তো ক্ষতি হবে। এজন্য আমি আগে থেকেই আপনাকে ধরে রাখছি। যতই ভয় পাই না কেন এগুলো প্রকাশ করা যাবে না, নইলেও আমাকে ভীতু ভাববে। আপনাকে দেখে তো এমনটা মনে হয় না। যাক, সামনে তাকিয়ে দেখেন কি হয় না হয়। এটাই বরং ভালো। এই তো একটা ছেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে। চট করে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, ভাই ওকে এভাবে মারছে কেন? ছেলেটা রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোরেও এভাবে মারবে যদি বেশি কথা বলিস। আমি একটা মোচড় দিয়ে বললাম, তাসলিমা এমনটা কি সত্যি সত্যি হবে? এই ছেলে এত ভয় পাচ্ছে কেন? আমি কি এখন তোমাকে যে এখানে পাঠাইছে ওনার কাছে অভিযোগ করব তোমার নামে? আমি আস্তে করে বললাম, সরি স্যার, আমি তোর সাথে মজা করছি একটু। সামনে বড় বিপদ, এজন্য আগেই একটু হেসে নেই। চুপচাপ নিজের কাজ করো, কোনো কথা নাই। এখন হয়েছে? শুনছো স্যার কি বললো? আমি আগে থেকেই বলছি এত কথা বলো না। আগে এখান থেকে বেঁচে ফিরি তারপর স্যার। আর তোর যদি 12টা না বাজাই আমার নাম লদেন না, দেখে নিস। সবাই রক্তে জমানো গামলাটা নিয়ে পিছনের দিকে যেতে লাগলো। এই চল, আমরাও দেখি কি করে। কাজ করতে আসছি নাকি আমরা এখানে দর্শক, কিছুই তো বুঝতে পারছি না। আজ আর কথা বলিস না তো, চল। পিছনে গিয়ে দেখি অনেক বড় একটা মাঠ, তবে এক কোনায় ভিড় জমে আছে। আমরা গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, তবে আমাদের থেকে কিছুটা উঁচুতে। মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, কাপড় দিয়ে চেহারা ঢাকা। রক্তের গামলাটা নিয়েই ওর উপর ঢেলে দিল। রক্ত দিয়ে মেয়েটার শরীর ভিজে একদম লাল হয়ে গেছে। এর একটু পরে একটা ছেলে
বড় একটা বালতি এনে মেয়েটার উপর ঢেলে দিল। ওরে বাবা, এ তো দেখি দুধ। রক্ত পরিষ্কার হয়ে এখন মেয়েটার শরীর দুধে সাদা হয়ে গেছে। পরে পানি দিয়ে সব শরীর পরিষ্কার করে যেই মুখ থেকে কাপড় উঠে ফেলো, দেখে তো আমি সত্যি সত্যি ক্রাশ খাইছি। এত সুন্দর মেয়ে কি আজ ওই পৃথিবীতে হতে পারে? আমার তো বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে বউ করতে, এখন তো এই মেয়েকে বউ করতে আমার খুব ইচ্ছা হচ্ছে। ঠোঁটের নিচে একটা তেল আর উপরে দেখে তো একদম ঝাক্কাস লাগছে। আমার চোখের পাতায় পড়ছে না। ওকে দেখে মনে হয় আমি আবার নতুন কোনো প্রেমে পড়বি। তোর আবার নতুন কি? আমি কি আগে প্রেম করছি যে নতুন করে প্রেমে পড়বো? এটা তো আমার প্রথম প্রেম হতে যাচ্ছে। এটা কার বাসা আমার তো ভালো করেই জানা আছে। কী সব চিন্তা করছি আমি, উল্টাপাল্টা। এসব আর চিন্তা করা যাবে না। এই ছেলে, এই ছেলে, কি হয়েছে? এভাবে ওর দিকে তাকিয়ে আছো কেন? আমার প্রেমের ঘন্টা বাজে গেছে। একটু আগে যেই মেয়েটার মাথা কাটলো না, তো কি হয়েছে? এই মেয়েকে লাভ লেটার দেওয়ার কারণে এই অবস্থা করেছে। আমি চোখ তেড়া করে বললাম, কি? আর ছেলেটা আমাদের এখানে যিনি নতুন এমপি হয়েছে তার ছেলেও। ও মারে, আমাকে কেউ বাঁচা, বলে আমি এখানে মারা যেতে পারি হয়তো। কোন জায়গায় আম্মু আমাকে পাঠিয়ে দিল, তবুও মনের ভয় দূর করতে বললাম, তাহলে এই মেয়েটাকে যার জন্য এত কিছু করছে সবাই। যাকে আমরা প্রোটেকশন করতে এসেছি তিনি আমাদের দেশের একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী, রিয়া ম্যাম। এই রে খাইছে, আম্মু ওকে বউ করতে বলছে আমাকে। এখানে কি ভয়ঙ্কর! ওর কাছে গেলে তো আমার জীবন নিয়ে টানাটানিও হতে পারে। যা হওয়ার পরে হবে, সামনে যা আছে তাই চিন্তা করি। আর আমি কেন হুদেই ভয় পাচ্ছি? এই, আমি কিন্তু এখন স্যারের কাছে কমপ্লেন করব। একটু পরপর কি চিন্তা করিস? আরে আমি তো কাজের চিন্তা করছি, ওকে কিভাবে রক্ষা করতে হয় তারই। মাইক দিয়ে সবাইকে ওখানে আসতে বলা হয়েছে, কি জানি এখন এখানে কি করে। আচ্ছা, তোর কি মরার ভয় করে না? তোরে যে আমি নিজে হাতে কখন মেরে ফেলি বলতে পারি না। এত কথা বলিস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারিস না? আমরা যেই কাজে আসছি সেটা কখন হবে? ওর বাবার সাথে কথা হবে আমাদের, আগে এগুলো শেষ হতে দে। আমার না একটু ক্ষুধা পেয়েছে, কিছু আনছো ওর সাথে খাবার মতো? আমার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বললো, নে, খেয়ে মারা যায় এখানে, নইলে আমাকে মেরে ফেলতোই। আমি একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। আচ্ছা, চকলেট তো খায় ছোটরা, তুই কি? স্যার, ওরে বলেন মুখ বন্ধ রাখতে, নইলে ওকে আমি। ওর কথা শুনে একটু বিনোদন লাগছে, থাক ওর মতো ও কথা বলুক। যদি নিজের কাজ ঠিক মতো না করে না, তাহলে ওরাই ওকে জায়গায় এনকাউন্টার করে দিবে। স্যার, আমাকে এত ভীতু ভাববেন না, আমার কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া আছে। এই পোলা, তুই চলে আয়, তোরে লাগবে না। সরি স্যার, সরি। আর হবে না। না, পাগলাম একটু বেশি হয়ে যাচ্ছে। এখন একটু চুপ থাকি। একটু পর মাইক থেকে একটা আওয়াজ এলো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, ভালো আছেন তো সবাই? সবাই সালাম নিল, সাথে আমিও নিলাম। তবে যাক, মন্ত্রীর মনটা অনেক ভালো, আমাদের সবাইকে সালাম তো দিচ্ছে। আমরা সারা এখানে অনেক বড় বড় নেতারাও আছে। আমাকে তো আপনারা সবাই চেনেন। এই তাসলিমা, ওনাকে না চেনার কি আছে রে? ওনার পরিচয় তো আমরা সবাই জানি, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তোরে বক বক করতে বলেছে উনি? চুপ করে শোন কি বলে। তো আজকে আমি আপনাদের সামনে কেন আসলাম জানেন? আমি আপনাদের সবার সেবা করতে চাই, সেই সুযোগ আমাকে দিবেন না আপনারা? আছে, দেওয়ার কি আছে? আপনি আমার উপকার করলেই তো আমার আর কিছু লাগবে না, চান্স পেলে বউ করে নেব। আমি সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই, সেই জন্য আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সারা জীবন চিরকুমারী হয়ে থাকব, কখনো বিয়ে করব না। আজকে রক্ত, দুধ, পানি এই 3টা জিনিস দিয়ে আমি পবিত্র হয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ করে বলছি, কেউ আমার পিছনে পড়ে থাকবে না। আজকে যাকে এখানে মারা হয়েছে তিনি একজন মন্ত্রীর ছেলে, জানেন তো সবাই। আমাকে প্রপোজ করার কারণে ওকে মারা হয় নাই, ছেলেটা 2টা মেয়েকে রেপ করেছে, এই জন্য মারা হয়েছে। সবাইকে এখানে ডাকার এই কারণ, ইদানিং অনেক জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, তাই আমি আমার মত জানিয়ে দিলাম সবার সামনে। সো আমি কি বলছি মনে থাকবে তো সবার? আমি অল্প বয়সে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, তাই আমি চাই
আজীবন আপনাদের সেবা করে কাটাতে। এইসব বিয়ে টিয়ে করে সময় নষ্ট করতে চাই না। রিয়ার এই কথা শুনে আমি বুকের মাঝে হাত দিয়ে বসে পড়লাম। এই তোর কি হয়েছে রে? তাসলিমা রে, আমার আম্মুর স্বপ্ন বুঝি আর পূরণ হলো না। কি হয়েছে বলবি তো? স্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছি। এটা মাথায় রাখবি, আমরা ওনার জন্য কাজ করতে আসছি, আর এখানে কোনো প্রেম ভালোবাসা এসব চলবে না। আর আমার মনে হয় কি জানিস, উনি যা বলেছে ভালোই হয়েছে। ভালো না সাই? আচ্ছা তুই বলতো, তুই একটা মেয়ে, তোর কি জামাই দরকার আছে না? আছে। স্বামী ছাড়া কোনো মেয়ে চলতে পারে না, নয়তো অনেকেই পারে, তবে তাদের মন পাথর দিয়ে গড়ানো। তাহলে রিয়া এই কথা বললো কেন? এই তুই কি বলিস? উনি আমাদের ম্যাম হয়। রিয়া বলবে কেউ যদি শুনে বাড়িতে আর যেতে পারবি না, এখানেই কেটে রেখে দিবে। দূর, ভাল লাগে না, যত সব ভেজালে শুধু আমিই পড়ি। আরে আরে কই যাস? বাসার ভেতরে আছি, ওর ডায়লগ আর শুনতে পাবো না, এমনি মনটা ভেঙে একাকার হয়ে গেছে। হেঁটে হেঁটে ভেতরে চলে গেলাম। আসলে কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, এগুলো হয়তো বাকি জীবনে আর পূরণ হবে না। আমার আম্মুর ইচ্ছে বুঝি আমি আর পূরণ করতে পারলাম না। আচ্ছা ও এমনটা বললো কেন? এখানে কোনো কারণ তো আছে, আবার হয়তো নাই। যাক, এসব আমার চিন্তা করে কী লাভ। সামনে তাকে দেখি একটা পিচ্ছি মেয়ে বল নিয়ে খেলা করছে। আমি ডাক দিলাম, এই বাবু এদিকে আসো তো। একটা সে মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, এই আপনি কে, আর ম্যাডামকে বাবু বলছেন কেন? আমি আমার কার্ডটা ছেলেটাকে দেখাতেই ও দূরে সরে গেল। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, কি করো মামনি? এই আমাকে মামনি বলবেন না, আমার নাম তোবা। মামনি তো আমি আদর করে বলছি তোমাকে, কেন তোমার ভালো লাগে নাই? আমি এখন বড় হয়েছি বুঝলেন, এইসব কেউ আমাকে বলে না, তাই হঠাৎ তো শুনলাম, একটু আশ্চর্য হলাম। তুমি তো খুব কিউট করে কথা বলতে পারো, তোমার নামটা অনেক সুন্দর। যাক, তুমি এখন কি করো? এই তো ভাইয়া, বল খেলি, আপনি খেলবেন না আমার সাথে? না, আমি খেলবো না। আচ্ছা রিয়া ম্যাম তোমার কি হয়? আরে হলি তো আমার বড় বোন, তবে আজকে আমার মনটা খুব খারাপ। ও মা, কেন কেন, কি জন্য খারাপ? জানেন, আমি না কাউকে দুলাভাই বলে ডাকতে পারবো না। আপু বলল আপু নাকি আর জীবনে বিয়ে করবে না, একাই জীবন পার করে দেবে। খুব ইচ্ছা ছিল দুলাভাইয়ের সাথে মজা করবো, কাউকে দুলাভাই বলে ডাকবো। মনে মনে বললাম, তোমার আপুর কথা শুনে তো আমার মনটাই ভেঙে একাকার হয়ে গেছে। আর এত চিন্তা করো না, আমি আছি না, আমি দেখে নেব। আপনি কি আপুর নতুন বডিগার্ড? তুমি জানো কিভাবে? বাবা বলেছিল। আপনি নাম কি? যদি এখানে থাকি তোমার সাথে আবার দেখা হবে, তখন বলবো কেমন? হঠাৎ একটা মাঝবয়সী লোক এসে বলল, তোবা ভিতরে যা। ওকে বাবা। এখন মনে হয় আমাদের পরীক্ষা করবে, দেখি কি হয়। আমি তাসলিমের সাথে গিয়ে ওনার সামনে মাথা নিচু করে দাঁড়ালাম। আমাদের পাশে অনেক ছেলেপেলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আমরা বড় কোনো অপরাধী। তো তোমাদের নামগুলো যেন কি? জি, আমার নাম তাসলিমা, আর ওর নাম লাদেন। তো তোমরা এখানে আসছো আমার মেয়েকে প্রোটেকশন দিতে, তাই তো? জি স্যার। পারবে তো আমার মেয়েকে রক্ষা করতে? কি বলেন স্যার, পারবো না মানে? আপনি শুধু আমাদের দায়িত্ব দিয়ে দেখুন। সে তো দিবই, তোমরা জান ও আমার একমাত্র আদরের মেয়ে। স্যার কিছু না বললে একটা কথা বলতাম। আমি বুঝে গেছি তুমি কি বলতে চাও। একটু আগে যে এখানে ছিল সে কি আমার মেয়ে নাকি না? এটা তো। জি স্যার। আমি আমার ছেলে মেয়ের পরিচয় দেই তখন যখন ওরা বড় কিছু হতে পারে। এর আগে মানুষ জানতো আমার কোনো মেয়ে নাই। যখন রিয়াকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে পারছি তখন সবাই জানতে পারে আমার একটা মেয়ে আছে। ঠিক তেমন আমার ছোট মেয়েকে এভাবে বড় করে ওর মতো একটা দায়িত্ব দিয়ে ওর পরিচয় দিব। বুঝে গেছি স্যার আমরা। আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বলতে পারো, আমি কিছু মনে করব না। আরে না, কি যে বলেন, আপনি এত বড় একজন মানুষ, আপনাকে কিভাবে আঙ্কেল বলি? সে যাই বলো, এর আগে অনেক বডিগার্ড আমার মেয়েকে রক্ষা করার জন্য আসছিল, কিন্তু সবাই ভয়ে পালিয়ে গেছে। কেন জানতে পারি? সে পারবে, তবে সময় হলে আমার এই মেয়েকে স্বরাষ্ট্র মন্ত্রী বানাতে অনেক বড় বড় মন্ত্রীকে মারতে হয়েছে আমার। তো তুমি ভাবতে পারছো তো আমার কত আদরের মেয়ে।
স্যার বুঝে গেছি, আর বলতে হবে না। তোমাদের মাকে নয়তো তোমার বাবাকে কল করো। কিন্তু কেন স্যার? যা করতে বলছি তাই করো। আমি আমার মাকে কল দিলাম। বাবা বল, সব ঠিক আছে তো? বলো, আজকের পর থেকে আমার মুখ আর নাও দেখতে পারো। ফোনটা হাতে রেখে অবাক বললাম, কি স্যার? যা বলতে বলছি তাই বলো, আমি এত বেশি কথা পছন্দ করি না। আমিও ভয়ে ভয়ে আম্মুকে এই কথা বলে দিলাম, ফোন রেখে দিলাম। তবে তাসলিমা স্বাভাবিক হয়ে বলল, ওর ভেতরে কোনো রিয়াকশন দেখতে পেলাম না। উনি আমাদের সামনে দুটো পিস্তল রেখে বলল, আমার মেয়ের জন্য তোমরা কি কি করতে পারবে? স্যার, আমরা আমাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিব ওনার জন্য। তুই দে শালি, মরার কোনো ভয় নাই নাকি? ওর জন্য কেন মরবো আমরা? আমাদের কি এই জীবনের কোনো মূল্য নাই? কিন্তু ওনার কথা যদি না শুনি, এমনি উনি আমাদের এখানে মেরে ফেলবে। তাহলে কি একটা বিপদে এসে ফেসে গেছি, এখন বুঝতে পারছি। এই ছেলে, তোমার কি হলো? কথা বলো না কেন? ভয়ে ভয়ে বললাম, জি স্যার, আমরা ম্যাডামের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি আছি। গুড, তোমরাই তো পারবে। এখন পিস্তল দিয়ে নিজের মাথায় তাক করে ধরো। কি? এত অবাক হওয়ার মতো কি আছে? যা বলছি তাই করো। তাসলিমা তো সাথে সাথে পিস্তল নিয়ে ওর নিজের মাথায় ধরে আছে। এখন যদি প্রিয়জনের জন্য মারতাম তাও কোনো আফসোস থাকতো না, আর অপরিচিত একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দেবো ভেবেও কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমিও আমার মাথায় ধরলাম, তবে আমার হাতটা কাঁপতে লাগলো। স্যার, আমার মা বাবা সবসময় বলতো, ডিউটি অবস্থায় মারা গেলে তুই বলতে পারবি দেশের জন্য মারা গেছস। আর আজকে তো আমরা একজন মহান মানুষের জন্য মরব। তিনি আমাদের দেশরত্ন, দেশে সেবা করেন উনি। মরার পর সবাই বলবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুইজন প্রাণ দিয়েছে। এর থেকে মহান আর কি হতে পারে? তাসলিমার কথা শুনে একটু সাহস এলো। জি স্যার, মরতে হলে দেশের জন্য মরবো। আপনি শুধু বলেন, এখনই ট্রিগার চাপ দেবো। 1 2 3। বলার সাথে সাথে কি যেন মনে করে চাপ দিলাম, কিন্তু গুলি বের হলো না। এটা দেখে মনটা আনন্দে নেচে উঠলো। তার মানে আমরা পরীক্ষায় পাশ করছি, আজকে থেকে আমরা ওনার বডিগার্ড হয়ে কাজ করব। গুড জব, তোমরা পারলে। এর আগে অনেকেই এমন পরীক্ষা দিছি, কিন্তু কেউ পাস করতে পারে নাই। তোমরা পারছো। বলছি না স্যার, আমরা ম্যামের জন্য সব করতে পারি। দেখেন, ওনার শরীরে একটা ফুলেরও টোকা পড়তে দেবো না। তবে কে কী করবে আমি জানি না। আমি থাকতে কখনো ম্যাডামের কোনো ক্ষতি হতে দেবো না, এটা আমার প্রমিস। তোমার কথা আমার পছন্দ হয়েছে, আমার সাথে আসো। উনি আমাকে ধরে নিয়ে টেবিলে বসলেন, আর তাসলিম এক সাইডে দাঁড়িয়ে আছে। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, তুমি আমার মন জিতে নিয়েছো। এই, ওকে খাবার দাও তো। স্যার, আপনার সাথে বসে খাবার খাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আর এইভাবে নিজেকে ছোট মনে করিও না, খাও। ওনার কথা শুনে মনে হলো সত্যি উনি খুব ভালো। কিছু খাবার খাওয়ার পর গলায় জ্বালা পোড়া করতে লাগলো। মনে হচ্ছে যেন আমার ভেতরটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। খাবার রেখে গলায় হাত দিলাম। ডাক্তার, ডাক্তার। আমি শুধু ওনার কথা শুনতে পারছি, উনি আমার সাথে বেইমানি করছে খুব ভালো করেই বুঝতে পারছি। তাসলিম আমার কাছে আসতে চাইছে, কিন্তু ওকে না করা হয়েছে। একজন ডাক্তার এসে বলল, বলুন স্যার। ওর খাবারের অল্প কিছু বিষ দেওয়া হয়েছে, যাতে না মারা যায় সেই ব্যবস্থা করুন। অমনি আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে আবার পুনরায় চলে গেলেন। আমার এখন কষ্টটা বেশি হতে লাগলো। গলায় ধরে বললাম, আমার সাথে এমনটা কেন করলেন? আমি তোমাকে বোঝাতে চেয়েছি, যখন দুইটা বুলেট তোমার দুই বুকে থাকবে তখন তুমি এই ব্যথা সহ্য করতে পারবে না। ঠিক তাকানো আমার মেয়ের এইভাবে খেয়াল রাখতে হবে। তখন তোমাকে নিজের জন্য বাঁচতে হবে না, আমার মেয়ের জন্য বাঁচতে হবে। বুঝে গেছো? এখন আমি তোমাকে কি বুঝতে চেয়েছি, এক কথায় আমার মেয়ের যেন কিছু না হয়। এখন যে কষ্টে আছো, এই কষ্টের মাঝেও আমার মেয়ের খেয়াল রাখতে হবে। বুঝা গেল? এখন যাও, আজকে থেকে তোমার ডিউটি শুরু। ওর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর আমার মেয়ের যদি কিছু হয়, তোমাদের মাথাগুলো নিয়ে আমি ফুটবল খেলবো, সাথে তোমার পরিবারের গুলো হয়তো থাকতে পারে। আমি ব্যথা সহ্য করে বললাম, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা সব পারবো। তাসলিমা আমাকে নিয়ে উপরে চলে গেল। আমরা গিয়ে রিয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছি। তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমার ভেতরে বিষ দেওয়া হয়েছে, বলছিস কষ্ট হচ্ছে নাকি? আমার কলিজার আগুন লাগছে মনে হচ্ছে, আমার সহ্য করতে পারছি না রে। আর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। কেমন মানুষ উনি? পরীক্ষা করতে গিয়ে তোরে বিষ খাইয়ে দিল? এসব কিছু না,
সব সহ্য করে কাজ করতে হবে, বুঝলে? স্যার আমি পারবো, আপনি চিন্তা করবেন না। গুড। তাসলিমা, তোর কাছে টক জাতীয় কিছু আছে? না রে। তুই তাহলে এখানে একটু দাঁড়া, আমি পানি খেয়ে আসি। যা। আমি পানি খেয়ে আবার দরজার সামনে দাঁড়ালাম। দেখিস একদিন ওর বাবার জন্য ওর মেয়ে বড় কোনো বিপদে পড়বে, তখন হিসাব করে নিস আমার কথা। শালা পরীক্ষা করে আমাদের, মনটা চাইছিল ওকে যে। এসব বলিস না, অন্য কেউ শুনতে পারবে। সব সময় থানায় সময় কাটাইছি, আর এখন দরজার সামনে দাঁড়াইয়ে পাহারা দিতে হয়। কেন যে এখানে আসতে গেলাম। দেখিস সামনে আবার কোনো পরীক্ষা অপেক্ষা করছে নাকি আমাদের জন্য। ম্যাম তো এখনো বের হয় নাই, চিন্তা হচ্ছে আমার। তোর চিন্তা করে কি লাভ, যা করার তো আমাকেই করে। এই খারাপ কথা একদম বলবি না। তো কি করব, রাগে শরীরটা ফেটে যাচ্ছে। আমাদের জীবনটাই এমন রে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকে দেখি রিয়া ম্যাম আসছে। আমাদের কাছে এসে একবার ভালো করে তাকে দেখলেন। আমরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তো তোমরা আজকে থেকে আমার বডিগার্ড নাকি? জি ম্যাম। তোমার নাম কি? আমার নাম তাসলিমা। ও তাসলিমা, খুব সুন্দর নাম। কত বছর ধরে পুলিশের চাকরি করো? এই তো ম্যাম, মাত্র 3 বছর। ও, বিয়ে হয়েছে তোমার? না ম্যাম, তবে বিয়ের কথাবার্তা চলছে। একটা কথা কি জানো তোমরা? কি ম্যাম? কি ব্যাপার, শুধু তুমিই কথা বলছো? এই ছেলে, তুমি কথা বলো না কেন? জি ম্যাম, আমাকে তো আপনি কিছু বলেন নাই। তোমার সাথে একটু পরে কথা বলবো, অপেক্ষা করো। তো মিস তাসলিমা, আমার সাথে যারা কাজ করে এক কথায় তাদের বউ বাচ্চা এমনকি স্বামীও থাকতে পারবে না। আমার মতোই সিঙ্গেল হয়ে আমার সাথে কাজ করতে হবে, বুঝে গেছো? জি ম্যাম, আর বলতে হবে না আপনাকে। আর যদি বিয়ে করার ইচ্ছে থাকে এখনই চাকরি ছেড়ে চলে যেতে পারো। ম্যাম আপনাকে পার্সোনাল একটা কথা বলবো। আমার দিকে একবার ভালো করে তাকে দেখলেন। মাত্র চাকরিতে জয়েন করেছো, এর মাঝেই আমাকে পার্সোনাল কথা বলতে চাও? ভালো ভালো, খুব ভালো। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে যেন। আর তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমাকে উদ্দেশ্য করে বলল। জি ম্যাম, কিন্তু একা একা ভয় পাচ্ছ নাকি? তোবা, আয় তোবা। রিয়ার ছোট বোন দৌড়ে এসে বলল, কি হয়েছে আপু? ভিতরে যা তো একটু, উনি নাকি একা একা ভয় পাচ্ছে। ওমা, আমি আবার কখন বললাম আমি একা একাই ভয় পাচ্ছি? কি মিস্টার, আসেন নাকি আমন্ত্রণ জানাতে হবে? ম্যাম, আমি কি এখানেই থাকবো? তুমি এখানে দাঁড়িয়ে থাকো। রিয়া অবাক করে আমাকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এটা দেখে তো আমার কলিজায় পানি নাই, না জানি এখন কি করে। আপু, ভাইয়াকে কি বলবে? নে, তুই ফোনে গেম খেল, কেমন? আমি ভয়ে ভয়ে বললাম, ম্যাম আমাকে কি কিছু বলবেন? বলার জন্যই তো দরজা বন্ধ করলাম। জি বলুন। তোমার নাম লাদেন, তোমার বাসা, তোমার মা থানার ওসি। আমি পুরো অবাক হয়ে গেছি। ম্যাম এসব জানে কিভাবে? আমি বা আমরা পরিবারের কেউ তো ম্যাডামের সাথে কথাই পর্যন্ত বলে নাই। ম্যাম আপনি কিভাবে এসব জানেন? ম্যাম একটা হাসি দিয়ে বললেন, ওই চেয়ারটা টেনে নিয়ে বসো, তোমার সাথে অনেক কথা আছে। না ম্যাম, আমি এভাবেই ঠিক আছি। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি, এটা তো সৌভাগ্যের বিষয় আমার। আমার সম্পর্কে তো তুমি সব কিছু জানো, ঠিক বলছি নাকি আমি? না মানে এত মানে করতে হবে না। তোমার মা আমার সম্পর্কে তোমাকে সব কিছু বলছে, এটা আমি শিওর। সত্যি করে আমাকে বলো। দেখো, আমি তোমাকে বিশ্বাস করতে চাই, তাই অবিশ্বাসযোগ্য কাজ করবে না আমার সাথে, মনে থাকে যেন। জি ম্যাম, আপনার সম্পর্কে আমার আম্মু সব কিছু আমাকে বলছে। তোমার আম্মু খুব ভালো, এটা জানো তুমি? উনি জানতো আমি ব্যাংক ডাকাতি করছি, এরপরেও আমার পিছু ছেড়ে দিচ্ছে। এসব কেন করতে গেলেন ম্যাম? তখন আমি একটা বড় বিপদে পড়েছিলাম, এই জন্য এইসব করতে হয়েছে। আর সেই দিন ব্যাংকে গিয়ে সব টাকা জমা দিয়ে দিয়েছি। শুনছি আপনি নাকি এতিমখানা চালান। এই জন্যই তো তোমার মা আমার পিছু ছাড়ছে, নইলে জানো তোমার মাকে আমি একটু ভয় পাইছিলাম, কারণ উনি যেই ফাইল হাতে নেয়
এর সমাধান করেই ছাড়ে। আর ওনার ওপর লেভার পর্যন্ত হাত আছে, এই জন্যই আমার একটু ভয় হয়েছিল। কি বলে ডাকবো তোরে? যা পারেন ম্যাম বলতে পারেন, সমস্যা নেই। আমি এভাবে কারোর সাথে কথা বলি না। তোমার সাথে একান্ত কথা বলার একটা কারণ আছে, জানো? না ম্যাম। তোমার মা অনেক ভালো, আর উনি তোমাকে আমার প্রোটেকশন করার জন্য দায়িত্ব দিচ্ছে। পারবে তো সব কিছু সামলে রাখতে? অবশ্যই ম্যাম। কি বলেন না যে আপনি। ইশারা করে বললো কানের ব্লুটুথ খুলতে, আমিও খুলে ম্যামের হাতে দিয়ে দিলাম। তোমরা কয়জন একসাথে কাজ করো? স্যারের মানা আছে বলতে। ম্যাম আমার দিকে গম্ভীর হয়ে বলল, আমি তোমাকে স্পেশাল করতে চাই। কিভাবে ম্যাম? তোমার মা অনেক ভালো, আর ওনার ছেলে তুমি, এই জন্যই আমি তোমাকে বিশ্বাস করি। ম্যাম আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। এই জন্যই তো আমি তোমাকে স্পেশাল করতে চাই। ওমা, সেটা আবার কিভাবে ম্যাম? কয়জন মিলে একসাথে কাজ করো তাই বলো আগে। এখন তো আর তোমার সিনিয়র অফিসার শুনছে না, নির্ভয়ে বলে ফেলো। এখান থেকে গেলে হয়তো তিনি আমাকে আর আসতে দেবেন না। আমি কে তুমি তো জানো। জি ম্যাম। আমি চাই তুমি শুধু আমার হয়ে কাজ করবে। সেটা কিভাবে? আগে বলো তোমার গ্রুপে কয়জন আছে? জি ম্যাম, 5 জন। 2 জন লোকই আপনাকে প্রোটেকশন দেবে, আর একজন সিনিয়র স্যার। ওনার কথা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, এটাই ওনার হুকুম। বুঝে গেছি। আজ থেকে তুমি কারোর হুকুম মেনে কাজ করতে পারবে না। আর তোমার চাকরির কি হয় সেটা আমি দেখব। তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার হুকুম মেনে কাজ করবে, কারোর কথার দ্বারা না, বুঝলে? ম্যাম আমি তো এখানে আসছি আম্মুর কথা শুনে। তোমার মা আমার ভালো চায়, এই জন্য তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এখন বলো আমি কি বলছি, পারবে তো? জি ম্যাম পারবো, আপনার চিন্তা করতে হবে না। গুড বলে মেম খাওয়ার চাকুটা হাতে নিলেন। আরে আরে ম্যাম কি করেন? কেন, কি হয়েছে? আপনি কি আমাকে আবার পরীক্ষা করতে চান নাকি আপনার বাবার মতো? কেন, আমার বাবা আবার তোমাকে কি করছে? কি করছে আর বলেন না। উনি আমাদের পরীক্ষা করতে হাতে পিস্তল তুলে দিছে নিজেকে মারার জন্য, আর আমাকে তো খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, এখনো গলায় জ্বালা পোড়া করছে। তুবা, কিচেন থেকে টক জাতীয় কিছু এনে দে তো ওনাকে। পরে আপু, এখানে খেলছি। থাক সমস্যা নেই, এতটা নেই এখন। আমার বাবা এমনই, তিনি সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু আমি তোমাকে খুব সহজে বিশ্বাস করে ফেলছি। চিন্তার কিছু নেই, আমি বাবার মতো তোমাকে আবার পরীক্ষা করব না। এত ক্ষমতাশালী একজনকে প্রোটেকশন করতে হবে, এভাবে তো আর কেউ বিশ্বাস করবে না। তবে ম্যাম আপনি খুব ভালো। আমার সাথে কয়েকদিন কাজ করো, পরে জানতে পারবে আমি কতটা ভালো। ম্যাম তাহলে কি আমি যেতে পারি? কেন, আমাকে কি এখনো ভয় পাও? এই একটু বাইরে তাসলিমা দাঁড়িয়ে আছে, ও কি নাকি মনে করে। একটু আগে আমি মাইক দিয়ে কি বলছি শুনলে তো? আপনাকে ব্যক্তিগত প্রশ্ন আমি করব না, তবে যখন আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন তখন বলিয়েন। ভাইয়া, তোমার সাথে তো এখন দেখা হয়েছে, নামটা বলবো না? কি রে তুবা, তুই ওনাকে চিনিস নাকি? আপু, ভাইয়ার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে। আমার নাম লাদেন। খুব সুন্দর ভাইয়ার নাম। তোমার মাকে একদিন বলিও এসে দেখা করে যেতে আমাকে। আপনার সময় হবে ম্যাম, আপনি তো। বলতে হবে না, আমাকে বলিও শুধু, আমি সময় বের করে নিব। আর সাবধান, বাহিরে যখন আমার সাথে থাকবে আমার সাথে কথা বলার একদম চেষ্টা করবে না। কেন ম্যাম? সেটা পরে জানতে পারবে। আর যদি আমার বিরুদ্ধে কোনো কাজ করো, আমি ছাড়লেও বাবা কিন্তু তোমাকে ছাড়বে না। আরে ম্যাম আপনি আমাকে যেভাবে বিশ্বাস করলেন না, এর মূল্য আপনি পাবেন। শুনে খুশি হলাম। ম্যাম তাহলে আজকে আপনি কি কোনো জায়গায় বের হবেন? না, আজকে আর তেমন কাজ নাই। তাহলে আমরা কি চলে যাব ম্যাম? চলে তো যাবে, তার আগে একটা কাজ আছে। কি কাজ ম্যাম? আসো আমার সাথে। ম্যাম দরজা খুলে আমাকে পাশের রুমে নিয়ে গেলেন। সেখানে অনেকগুলো ছেলে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার কলিজায় পানি নাই। ম্যাম আমাকে কি এখন আপনি মারতে চান? আর কত পরীক্ষা করবেন আমাকে আপনারা? তোমায় দেখে একটু মায়া লাগলো, কি করা যায় বলো তো?
একটু আগে কত সুন্দর সুন্দর করে কথা বললেন, আর এখন এইগুলো তোরে এমনিই বললাম। আর ভাবিস না আমার সাথে তুই ফ্রি ভাবে কথা বলবি। আমি কি কিছু বলছি ম্যাম আপনাকে? যা, ছেড়ে দিলাম আমি তোরে। তবে আমার কথার অমান্য হলে কিন্তু আমি ছাড়বো না। বাপের মতোই দেখি মেয়ে 1 নম্বর খাটাস। কিরে, কিছু বললি কি? না ম্যাম, আমি আবার কি বলবো? যদি আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হয় তখন আমি মাথা পেতে আপনার কাছে এসে দাঁড়াবো, তখন যা পারেন করিয়েন। আচ্ছা এখন তাহলে যা, কালকে সকাল থেকে ডিউটি শুরু তোদের। জি ম্যাম। একটা মেয়ে মানুষের এত রূপ যে থাকতে পারে সেটা আমার আগে জানা ছিল না। একটু আগেই কত সুন্দর মধুর মধুর কথা বলছিলেন, আর এখন আমাকে মারতে নিতে গেছিল। বাইরে এসে তাসলিমাকে টেনশন দেখে বললাম, কি হয়েছে তোর? স্যার, তোকে নাকি লাইনে পাচ্ছে না। স্যারের সাথে কথা পরে বলবো, এখন চল বাসে চলে যাই, ম্যাম আমাদের ছুটি দিছে। তাহলে ভালোই হয়েছে, চল। যেতে যেতে তাসলিমা আমাকে বললো, ম্যাম তোরে কি বলছে রে ভেতরে ডেকে? পরে বলবো, এখন বাসে যাই, খুব খিদে লাগছে। তাসলিমাকে বিদায় করে দিয়ে আমি বাসে যেতে লাগলাম। বাসায় এসে দেখি আম্মু বসে বসে কান্না করছে। আম্মু তোমার কি হয়েছে, আর এভাবে বসে বসে কান্না করছো কেন? আম্মু আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। বাবা তোর কিছু হয়নি তো? আরে না আম্মু, অযথা চিন্তা করছো কেন? ভাইয়া তুই ঠিক আছোস? দেখতেই তো পাচ্ছিস। আম্মু আর কোনো কথা না বলে সরাসরি আমাকে গোসলখানা নিয়ে গেল। গোসল সে টেবিলে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। বুঝে গেছি আম্মু আমাকে আবার ওই দিনের মতো মারবে, কিন্তু আজকে তো আমি কোনো অপরাধ করিনি। মাই তো পুরো অবাক হয়ে আমাদের কাহিনী দেখছে। আম্মু তুমি কি করতে চাইছো বলো তো? কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। খাবার শেষ, আম্মুকে আর বলতে হলো না। আমি শোল থেকে টি শার্ট খুলে সোফার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার এই কাহিনী দেখে আম্মু হতবাক হয়ে গেছে। তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তোর এতই নিষ্ঠুর মনে হয়? না মানে সেদিনও তো এভাবে মারলে, তাই মনে করছি আর কি। আজকে থেকে তোর বাইরে যাও পন্থ। মানে কি বলছো আম্মু? তুই যখন আম্মুকে ফোন করে বলেছিলি আজকে থেকে হয়তো আমার মুখ আর দেখতে পারবে না, তখন থেকেই আম্মু তোর জন্য বসে বসে কান্না করছে। ও এই ব্যাপার। আরে ওইটা তো আমাকে পরীক্ষা করার জন্য করছে। তাছাড়া আম্মু একটা খুশির খবর কি জানো? কি? আমি জিতে গেছি, আমরা পরীক্ষায় পাশ করছি, আর কালকে থেকে আমাদের ডিউটি। সত্যি? আম্মু। আমি তো তোরে নিয়ে খুব ভয়ে ছিলাম, না জানি ওরা তোরে কি করে। আমার তোরে পাঠানো ভুল হয়েছে বাবা, মাফ করে দিস। যা করছো ভালোই করছো। ওখানে যাওয়ার পর কি কি হয়েছে বলতো আমাকে। থাক আম্মু, বললো তুমি কষ্ট পাবে। কি এমন হয়েছে যে বললে আম্মু কষ্ট হবে? তাহলে শোনো, একে একে সব বললাম। তার মানে তোরে বিষ খাওয়ানো হয়েছে? তবে এখন ভালো লাগছে। না একটা বিষয় খুব খারাপ লাগলো আম্মু, ম্যাম নাকি আর বিয়ে করবে না। আচ্ছা ভাইয়া বলতো, রিয়া ম্যামকে তোর পছন্দ হয়েছে? আমি নির্ভয়ে বললাম, পছন্দ তো হয়েছে, তবে কি করার, কাজ তো হবে না। সত্যি বাবা, ওকে তোর পছন্দ হয়েছে? লজ্জা পেয়ে বললাম, আম্মু। কিন্তু হঠাৎ ও এই সিদ্ধান্ত নিল কেন, বিয়ে করবে না? আমারও তো একই কথা। আমি বলি কি, তুই চেষ্টা কর। এটা কিভাবে সম্ভব আম্মু? চেষ্টা করলে সব সম্ভব হয়, এটা জানিস তুই। কিন্তু আম্মু, রিয়া ম্যামের সাথে আমি বাইরে কথা বলতে পারবো না, উনি নিষেধ করেছে আমাকে। আচ্ছা থাক বাবা, তোর উপর আমি এত জুলুম করতে চাই না। তবে আমার বউ যদি কেউ হয় সেটা রিয়া ম্যামই হবে। ভাইয়া তোরও কি আমার মতো মাথা খারাপ হয়ে গেছে? এই প্রথম কাউকে আমার পছন্দ হয়েছে, তাকে কিভাবে এত সহজে ছেড়ে দেবো আমি? এই না হয় আমার ছেলে। হঠাৎ বাবা কোথা থেকে এসে বলল, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? এই তো বাবা এমনি বসে আছি। তো তোর কাজ কি আজকে শেষ নাকি? বাবা আজকে আর কোনো কাজ নেই। তোরে আমি একটা কথা বলতে চেয়েছিলাম। বলো না শুনি। আমার এক ছোটবেলার বন্ধু, আমাকে ওর সাথে দেখা হয়েছে। ওর একটা মেয়ে আছে, আমার দেখে খুব পছন্দ হয়েছে, তাই যদি তোদের সময় হতো। কিন্তু বাবা। লাদেন, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলেছে, মেনে নে। ঠিক আছে বাবা। তাহলে একদিন সময় করে বলিস, মেয়েটাকে দেখে আসবো। বলে বাবা ভেতরে চলে গেল। আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে? বাবার পছন্দের মেয়েকে আমি কিভাবে বিয়ে করব? তোর বাবা তোর কাছে জীবনে কিছু চাইছে বল? না। তো এটাই, বাবার কথা তোর মানতে হবে। কিন্তু আম্মু ওই ম্যাম। আমি বলেছি কিছু আসে যায় না, আমি তো এমনি তোরে বললাম বাদ দে। কিন্তু আম্মু আমার যে ওকে খুব পছন্দ হয়েছে,
আমি চেষ্টা তো করবো ওকে পড়ানোর জন্য। আম্মুর সামনে কি সব কথা বলিস, লজ্জা করে না? লজ্জা পেলে জীবনে আর বিয়ে করতে পারবো না। আমি একটা হাসি দিয়ে বললো, এখন আমার ছেলে দেখি সব বোঝে। এখন বাবার বিষয়টা একটু ম্যানেজ করে দাও না আম্মু। মাহি, কি করা যায় বলতো? এক কাজ করো আম্মু, আমরা এই বিয়েটা ভেঙে দিই। তোর বাবাকে এখনো তোরা চিনিস নাই, উনি একবার যেটা বলে সেটাই করে ছাড়ে। তাহলে আম্মু এখন আমার কি হবে? সত্যি আম্মু, আমি মন থেকে রিয়া ম্যামকে পছন্দ করে ফেলছি। দাঁড়া, চিন্তা করতে দে। যাও, তোমাদের কিছু করতে হবে না। আমার বিয়ে আমি নিজেই ভাঙবো, তোমাদের আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি দেখি কিছু করতে পারি কিনা। এখন যা, তোর রুমে গিয়ে বিশ্রাম নে। ওকে আম্মু। রুমে গিয়ে শরীরটা বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছি। কিছুই ভালো লাগছে না। বাবা একটা নতুন টেনশন ঢুকিয়ে দিল ভেতরে। তবে যাই করি না কেন, সব সাবধানেই করতে হবে, কেউ যাতে জানতে না পারে। রাতে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম। তবে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। শুনে কি, আমার হাত পা তো নাড়াতে পারছে না। তবে এই জায়গাটা আমার চেনা লাগছে। কোথায় চলে আসলাম আমি? কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম। এখানে তাহলে কিভাবে আসছি? হঠাৎ রুমের বাতি চলে গেল। কিরে, কি অবস্থা তোর? আরে এ তো দেখি ফাহিমের বোন। আমাকে এখানে কেন নিয়ে এলি? তোরে এখানে আনতে খুব কষ্ট হয়েছে রে। আমার মাথায় আসছে না, ঘুমন্ত অবস্থায় আমাকে তুলে নিয়ে এলি আর আমি কিছুই টের পেলাম না। অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছিল তোরে। আমাকে ছেড়ে দে, নইলে অনেক বড় ঝামেলায় পড়ে যাবি তুই। ও তাই নাকি? কি করবি আমার? মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলিস কি করবি আমার? ওই বলছি না, আমি বেঁচে থাকতে তোর ঘুমের 12টা বাজিয়ে দেবো। তাই নাকি? কিন্তু তোর ভাইয়ের মতো অবস্থা তোরও তো হতে পারে, একবার চিন্তা করে দেখ। ও তাই নাকি? আমার কাছে এসে আমার মুখের সামনে ওর মুখ রেখে বলল, কি করবি আমার? মারবি আমাকে? মার তো। দেখ, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। সকালে আবার আমাকে ডিউটিতে যেতে হবে। আমাকে ফুটবলের মতো লাথি দিয়ে দূরে ফেলে দিল। আমি তোরে আমার বোনের মতোই দেখতাম, আর এরপরে যদি আমার সামনে পড়িস খবর করে দেবো। তুই কথা বলবি না। তোর জন্য আমি সারা রাত ঘুমোতে পারি নাই। কীভাবে তোরে এখানে আনবো তাই চিন্তা করছি। এখন আমি একটু ঘুমোতে যাব, সকালে তোর বিচার করব। এখন এভাবে ফ্লোরের উপরে পড়ে থাক। তোরে তো আমি সকালে দেখে নেব, চিন্তা করিস না। বলতে বলতে ওর দরজা বন্ধ করে চলে গেল। কি ঠান্ডা লাগছে। এখন এখান থেকে কিভাবে বের হব কিছুই তো মাথায় আসছে না। কালকে প্রথম ডিউটি আমার, যেভাবে হোক এখান থেকে আমাকে যেতে হবে। বাঁচার জন্য খুব চেষ্টা করছি। হাতগুলো মনে হয় লাল হয়ে গেছে, কিন্তু আবার রুমে দ্বিতীয়বারের মতো আলো জ্বলে উঠলো। সামনে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। আর এ তো ফাহিমের বাবা। আর ফাহিম, এত বাঁচার চেষ্টা করবি না, তুই চাইলেও এখান থেকে পালাতে পারবি না। আমার মনে হয় বহুদিন পর তোর সাথে গর্ত থেকে বের হয়েছে। তোরে আমার সেই দিনই মেরে ফেলা উচিত ছিল। তুই আমার ছেলের 2টো হাত কেটে দিয়েছিস, এরপরেও আমি তোরে কিচ্ছু করি নাই। কিন্তু আজকে তোরে আমি কুকুরের মতো মারবো। চেষ্টা করে দেখতে পারিস। সে দেখতে হবে না, আমি যা বলি এমনিই হয়ে যায়। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যে ছেলেটা কারোর সাথে উঁচু গলায় কথা বলতো না, সে কিভাবে পারলো আমার ছেলের হাত কেটে দিতে? আমি তো খারাপ পথে যেতে চাই না, কিন্তু তোদের মতো কিছু কুকুরের বাচ্চার জন্য যেতে হয়েছে। তবে কুকুরের ছেলে মেয়ে যে কুকুর হয় সেটা হয়তো তোদের না দেখলে বুঝতে পারতাম না। ফাহিমের বোন চোখ দোলতে বলল, বাবা, ও আমাদের কুকুর বলেছে, একটু ভালো করে আদর করে দাও। আর কালকের পর থেকে আমি ওকে যেন আর এই পৃথিবীতে দেখতে না পাই। আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন গেলাম বাবা। আরে যাবি কেন? আমাকে মারবি না? তোর কত দম আছে? তা আজকে আমি পাল্লা দিয়ে ওজন করে দেব। আমার বহুত দম আছে, তবে আমি যদি এখান থেকে যেতে পারি তোদের কাউকে ছাড়বো না, এটা মনে রাখিস। কিন্তু তুই তো আজকে এখান থেকে যেতেই পারবি না। বাবা, এত কথা কিসের? শালাকে মেরে দাও। মানুষ কাঁদে, মানুষ আসে জমিনের ভেতর। তোর শালা মারবো রে কুত্তারি মতো। এই কবিতাটার মানে কি জানিস? ঠিক এভাবেই তোদের আমি মারবো কুকুরের মতো। তাই নাকি? ওনার হাতে থাকা লাঠিটা দিয়ে আমাকে মারতে লাগলো। মারতে মারতে উনি হাঁপিয়ে গেছে। হঠাৎ আমাকে মারা বন্ধ করে দিয়ে বললো, তোরে আমি এভাবে মারবো না। বাবা, কি বলছো তুমি? ওকে আমি এভাবে মারবো না। ওর মাকে আগে ওর সামনে মারবো, পরে ওকে। শুনছি ওর মা নাকি বহুত তেজ। যদি দুনিয়াতে বাঁচার ইচ্ছা হয় তাহলে আমার আম্মুর নাম নিবি না, নইলে কীভাবে যে তোরে মারবো এটাও চিন্তা করতে পারবে না। বাবা, আর দ্বিতীয়বার এই ভুল করো না, ওকে মেরে ফেলো। আরে তুই এত চিন্তা করিস না, তুই শুধু দেখবি
ওদের পরিবারকে আমি কিভাবে মারি। আমি একটা হাসি দিয়ে বললাম, যদি পারিস করে দেখা। উনি একটা চাকু নিয়ে আমার হাত পায়ের বাঁধনগুলো অর্ধেক খুলে দিয়ে বললেন, যদি পারিস এখান থেকে পালিয়ে যা, নইলে এইভাবে মরবি। যদি পারিস এখান থেকে পালিয়ে যা, নইলে এইভাবে মরবি তুই। আর তুই চাস না তোর সামনে তোর মাকে মারি। যদি তোর পরিবারের সামনে মৃত্যু দেখতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। এই ফাহিম চল। যা যা, আমিও দেখতে চাই তুই আমার কি করতে পারিস। কপাল দিয়ে রক্ত বের হয়ে মুখের কাছে চলে আসছে। বাঁচার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কখন যে এই অবস্থায় চোখ লেগে গেছে বলতে পারে নাই। যখন ঘুম ভাঙলো তখন দেখি অনেকটা সকাল হয়ে গেছে, তবে হাতের বাঁধনগুলো অনেকটাই ঢিলে হয়ে গেছে। কিছুক্ষণ চেষ্টা করার পর সবল হলাম, তাড়াতাড়ি দৌড়ে বাসে গেলাম। আম্মু আর আব্বু আমার এই অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সময় বেশি নেই, আগে রিয়া ম্যামের বাসায় যেতে হবে। এমনভাবে পোশাক পরলাম যাতে দেখেও কেউ চিনতে না পারে, কারণ শরীরে মারার অনেক আঘাত আছে। দৌড়ে বাসা থেকে বের হলাম। আম্মু পেছন থেকে ডেকে বলল, তোর কি হয়েছে? বাসায় এসে বলবো আম্মু, এখন দেরি হয়ে যাচ্ছে। একটা রিক্সা নিয়ে রিয়া ম্যামের বাসার সামনে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকে দেখি ম্যাডামের বাবা দাঁড়িয়ে আছে। যাক বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। উনি আমাকে দেখেই, এই ছেলে এদিকে আসো। আমি ম্যামের বাবার সামনে গিয়ে বললাম, জি স্যার। তোমাকে তো চিনতে পারলাম না, তাছাড়া আমার সিকিউরিটি গার্ড তোমাকে ভিতরে আসতে দিল কেন? আরে স্যার, আমাকে চিনতে পারলেন না? আমি লাদেন। উনি আমাদেরকে একবার ভালো করে তাকে দেখলেন। আমি তো মনে করছি তুমি ভয় পেয়েছো আর আসবে না। কি বলেন স্যার, ভয় আর আমি? আমাকে দেখে আপনার মনে হয় আমি ভয় পেয়েছি? আচ্ছা যাক, সেসব কথা বাদ দাও। তো এখন বলো, প্রথম দিন এত দেরি হলো কেন? স্যার, দেরি করতে চাই নাই, কিন্তু আমার মাথা ব্যথা ছিল। প্রথম দিন দেরি করেছি তাই মাফ করলাম, দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। না, আর কখনো হবে না। এখন কি আমি যেতে পারি? যাবে যাবে, তবে তোমাকে দেখে কেউ চিনতে পারবে না। হঠাৎ এই রূপ নিলে কেন? আমি শুধু ম্যামের বডিগার্ড হয়ে থাকতে চাই না, আমি ওনার পাশে একজন গোয়েন্দা হয়েও কাজ করব। এজন্য কেউ যেন দেখে আমাকে চিনতে না পারে, এজন্য আমি এই পোশাক পরলাম। তোমার কথা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি। এমন বডিগার্ড থাকলে আমারও মনে হয় আমার মেয়ে কিছু হবে না। সকালে কিছু খেয়ে আসছো? আপনি আর খাবারের কথা বলবেন না। ওই দিন আপনি আমাকে পরীক্ষা করতে বিষ খেয়ে দিলেন, সারা জীবন মনে থাকবে। ও, এর জন্য আমার উপর রাগ করে আছে নাকি? সরি, এই একটু এমন পরীক্ষা করতে হয়, নইলে সবাইকে বিশ্বাস করে নিলে আমার মেয়ের কি হবে একবার চিন্তা করছো? স্যার, এক তো দেরি করে আসছি, আপনিও আরও দেরি করে দিলেন। না জানি এখন আমাকে ম্যাম কি বলে। তবে এখন কি আমি যেতে পারি? তাছাড়া যাও। আমি তাড়াতাড়ি উপরে রিয়া ম্যামের রুমের সামনে গিয়ে দেখি তাসলিমা ভেতরে দাঁড়িয়ে আছে, আর রিয়া ম্যাম কি জানি লিখছে। আমাকে একবার ভালো করে তাকে দেখলেন। এই ছেলে, যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, ভেতরে আসার দরকার নেই। কিন্তু ম্যাম। বাবাকে বল আমার নতুন বডিগার্ড দরকার নেই। তবে তোমার কণ্ঠ এমন চেনা চেনা লাগছে কেন? আরে ম্যাম, আমি লাদেন, আর আমাকে চিনতে পারলেন না? ও, তুমি ভিতরে আসো। আমি তো ভাবছিলাম তুমি আর আসবে না। মনে করছি বাবা আবার আমার জন্য নতুন বডিগার্ড পাঠাইছে। সরি ম্যাম, দেরি করার জন্য। এখন বলো, দেরি কেন হয়েছে? এই একটু পারিবারিক সমস্যার কারণে দেরি হয়েছে। তোর আর কত মিথ্যে বলবো? কেন, তোমার মা কি তোমার জন্য বউ দেখছে নাকি? আপনি থাকতে আমি বিয়ে করতে যাবো কেন? এটা বলতেই মুখে হাত দিলাম। কি? আর আমি থাকতে মানে? তোমার তো সাহস কম না? তাসলিমা তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই রে, কি বলতে কি বলে ফেলছি। আরে ম্যাম, আমি বলছি যেখানে আপনি বিয়ে করবেন না সেখানে আপনার বডিগার্ড হয়ে আমি কিভাবে বিয়ে করব? আমি তো এটা আপনাকে বোঝাতে চেয়েছি, কি জানি আপনি কি বুঝলেন। ও, তাই বলো। তাসলিমা, তোর খবর কি? ম্যাম, আমি একটু ওর সাথে বাইরে কথা বলতে পারি? না, যা বলার এখানে বলো। তুই স্যারকে ইনফরমেশন দিস না কেন? উনি কিন্তু খুব রেগে আছে, যে কোনো সময় তোরে এই চাকরি থেকে বের করে দিতে পারে, এটা মাথায় রাখবে। তোর স্যারকে বলে দে, আমি কারো হুকুম মেনে কাজ করতে পারি না। আমি যা করব সেটা আমার একার বিষয়। যদি এখানে আমাকে রাখে তো রাখবে, নইলে আমার থানাতেই ভালো। হঠাৎ তোর কি হয়েছে যে এমন কথা বলছিস? কিছু হয় নাই। তোমরা কি নিয়ে এভাবে ঝগড়া করছো? কিছু না ম্যাম, বাদ দেন। আজকে কি কোথাও বের হবেন নাকি? আজকে এক জায়গায় যাব, আমার এক বান্ধবীর বোনের বিয়ে। বের হবেন কখন ম্যাম? এই তো একটু পর।
তবে তোমাকে দেখেই তো চেনা যায় না, কিন্তু তোমার মাস্কটা এমন লাল হয়ে গেছে কেন? মুখে হাত দিয়ে দেখি সত্যি ভেজে গেছে মাস্কটা রক্তে। ম্যাম, ওয়াশরুমটা কোন দিকে? ওই যে ওই দিকে যাও। মুখে কিছুটা পানি দিয়ে আবার ম্যামের কাছে আসলাম। চলো। ম্যামের পেছনে পেছনে নিচে নামলাম। রিয়ার বাবা বলল, রিয়া মা, তুই একটু গাড়ির সামনে দাঁড়া, আমার লাদেনের সাথে কিছু কথা আছে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি করো। এই একদিনে আমার নামটা মুখস্থ করে নিল। এই ছেলে, কি চিন্তা করো? চিন্তা করছি, আবার আপনি কি আমার উপর কোনো নতুন পরীক্ষার অ্যাপ্লাই করবেন নাকি? চুপ কর, দিব এক চর। কিছু বলবেন? এই নাও পিস্তল। কিন্তু আমার কাছে তো আছে স্যার। আরে ওটা তো অফিসিয়ালি, গুলি খরচ করলে সরকারকে হিসাব দিতে হবে। আর এটা মনে করো আজ থেকে তোমার নিজের। আমার মেয়েকে যে ছোঁয়ার চেষ্টা করবে সাথে সাথে বলে দিবে। আর যত পারো গুলি খরচ করো, আমি কিছু বলবো না, তবে সেটা আমার মেয়ের জন্য। আমি পিস্তল নিয়ে বললাম, বুঝে গেছি স্যার, বলতে হবে না। গুড, এখন যাও, আমার মেয়ে হয়তো দাঁড়িয়ে আছে। কি এক জ্বালায় পড়লাম এর কথা শুনে। ওর কথা শোন, এই জন্যই এসব চাকরি করতে চায় না। বাইরে এসে দেখি ম্যাম গাড়িতে উঠে গেছে। তাসলিমাকে ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে তাসলিমের সাথে পেছনে বসে গেলাম। এই নে, স্যারের সাথে কথা বল। দেখ, আমি এক কথা বারবার বলতে পারবো না, আর এখন উনি চাইলেও আমাকে এখান থেকে সরাতে পারবো না, কারণ সবাই এখন আমাকে বিশ্বাস করে। বলে দে তোর স্যারকে। তাসলিমের মুখটা কালো করে বলল, এত ওরা ভালো না। তা তুইও দেখি আমার উপর রেগে গেলি। আমি তোর কি এমন ক্ষতি করলাম রে? দেখ, আমি তোর ওপর রাগ করব কেন? আচ্ছা বাদ দে, আমি স্যারকে বুঝিয়ে বলবো। এখন তোর ফোন নাম্বার দে। সকালে তোরে ফোন করতে গিয়েও করতে পারি নাই, কারণ তোর ফোন নাম্বার আমার কাছে নাই। দে ফোনটা আমার কাছে, আমি তুলে দিই। তাসলিমের ওয়ালপেপারে একটা ছেলের ছবি দেখে বললাম, ছেলেটা তো সুন্দর আছে। তুই দেখে ফেলছস? যেভাবে সামনে রাখলি, শুধু আমি না, যে তোর ফোন নেবে সেও দেখতে পারবে। এখন বল, ছেলেটাকে? আমার বয়ফ্রেন্ড। কেমন জানি চেনা চেনা লাগছে। সত্যি কথা বলতে ও আমাদের সিনিয়র স্যার। কে? সত্যি। কিন্তু দেখি তো এমন লাগছে না। অনেক আগের পিক এটা। তবে একটা কথা কি জানিস, এটা শুধু আমার ভালোবাসা। তোর ভালোবাসা মানে? আরে আমি শুধু ওনাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারিনি। ওই একতরফা ভালোবাসা যাকে বলে। ও এই ব্যাপার, এই জন্য আপনি আমার সাথে রাগ করলেন, এখন বুঝতে পারছি। তো তুই তো এখন লাইনে আসোস, উনি শুনে ফেলবে না আমাদের কথা? না, বন্ধ করা আছে। তবে ওনাকে আমার একটু ভিলেন টাইপ লাগে, কেমন যেন সবসময় অদ্ভুত আচরণ করে। ওনার নামে একদম উল্টাপাল্টা কথা বলবি না। এত ভালোবাসা ওনার জন্য, তো বলে দিস না কেন? ভয় করে, এজন্য বলতে পারি না। তবে কেন জানি আমার মনে হচ্ছে এই ভালোবাসা তোদের সফল হবে না। মজা করিস আমার সাথে? আমি কিছুটা আন্দাজ করতে পারছি, পরে আরেকদিন তোরে আমি বুঝিয়ে বলবো। এই ড্রাইভার কত দূর? এই তো স্যার, একটু সামনেই। তাসলিমা শোন, ম্যামের কাছে কাউকে ঘেঁষতেও দিবি না। তাসলিমা আমার দিকে তাকিয়ে দেখে বলল, এসব তোর আমাকে শেখাতে হবে না। গাড়ি থেকে নেমে ম্যামের গাড়ির দরজা খুলে দিলাম। উনি নেমে পড়লেন। ওনার আশেপাশে অনেক পুলিশ আছে, তবে আমি আর তাসলিমা ওনার দুই পাশে। ভাবতেও একটু অবাক লাগছে, এমন ভাবে ওনার পাশে দাঁড়িয়ে আছি। কেউ দেখলে এমনি ভয় পাবেন। উনি ওনার বান্ধবীর সাথে কথা বলছেন, আর আমরা পাশে দাঁড়িয়ে শুনছি। কিরে রিয়া, এত দেরি করে আসলি কেন? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসেছিলাম, একজন সিকিউরিটি গার্ডের জন্য দেরি হয়েছে। বাবা, এখন আমার উপর দোষ চাপিয়ে দিলেন। এই তুমি আর তুমি একটু দূরে যাও, ওর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। সরি ম্যাম, আমি এখান থেকে যেতে পারবো না, তবে তাসলিমা থাকবে। আর তাসলিমা, ম্যামের উপর খেয়াল রাখবি। না, এই মেয়েকেও তো যেতে হবে। ম্যামকে মারতে চান? রিয়া, ও কি তোর বডিগার্ড? রে। কি কথা বলে? আমি নাকি তোরে মারতে চাই? ম্যাম, ওনার হাব ভাব ভালো লাগছে না। দেখ, তোর বডিগার্ডকে এখন এখান থেকে যেতে বল, নইলে আমি ওকে খুন করে ফেলবো। পিস্তল বের করে বললাম, এটা তো ভালো করে চেনেন। রিয়া ম্যাম একটা হাসি দিয়ে বলল, কিরে, তুই কি আবার ভয় পেলি? মেয়েটা ভয়ে একাকার হয়ে বলল, না না না, আমি আবার ভয় পাবো কেন? বুঝে গেছি,
আর বলতে হবে না। শোন, ওদের কাজ আমাকে সুরক্ষা দেওয়া, তুই বললেও শুনবে না। লাদেন আর তসলিমা, একটু ওইদিকে যাও। কতটা সময় থাকবো ম্যাম? এই 10 মিনিট। যদি ম্যামের কিছু হয় না, কি হবে তো জানেন? এই রিয়া, এসব বডিগার্ড বদলানো যায় না? দেখে মনে হয় একদম নিষ্পাপ। আর ভেতরে শুধু এটাই শুনে আমরা ম্যামের থেকে একটু দূরে চলে আসলাম। লাদেন, তুই তো আজকে ফাটিয়ে দিলি। ম্যামের বডিগার্ড আমি, এটা মাথায় রাখতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, কেমন যেন একটা সম্মান লাগে না রে? ঠিকই বললি, শরীরে আলাদা একটা ভাব জমে গেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, তোর পেছনে তো এখন ছেলে লাইন লেগে থাকবে। তার সঙ্গে চুল ঠিক করতে করতে বললো, তাই তো, এটা তো আমি চিন্তাও করি নাই। হঠাৎ আবার তার সঙ্গে মুখ কালো হয়ে গেছে। কি হয়েছে? মুখ অন্ধকার হয়ে গেল কেন? তার সঙ্গে আস্তে করে বললো, স্যার বকা দিয়েছে? তোর এই জন্যই আমি বলি, কারো কথা শুনে কাজ করতে চায় না। যখন যা বলবে সব শুনতে হবে। কাজ করারও তো একটা মজা আছে নাকি? উনি তোরে আজকের পর থেকে আর চাকরিতে রাখবেন না বলেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, দেখা যাবে কে কাকে চাকরিতে রাখে। বিয়ের ঝামেলা মিটিয়ে গাড়ির কাছে গেলাম, কিন্তু অবাক করে দিয়ে ম্যাম সবাইকে চলে যেতে বললো। আমি আর তাসলিমাকে রেখে ড্রাইভারকেও বিদায় করে দিলাম। ম্যাম আমাদের গাড়িতে উঠতে বললেন। গাড়িতে ওঠার পর ম্যামকে ড্রাইভিং সিটে দেখে অবাক হয়ে গেছি। ম্যাম, আপনি গাড়ি চালাতে পারেন? তো তোমার কি মনে হয়? আমার তো আপনাকে দেখে মনে হয় না যে আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনি কেন কষ্ট করতে যাবেন? যদি বলেন আমি চালাবো। তার আর দরকার নেই। আমরা কোথায় যাব ম্যাম? এই তো আজকে একটু ঘুরতে যাব। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এভাবে সাধারণভাবে ঘুরবেন? ঠিকই তো বলছে ম্যাম। ম্যাম একটু চিন্তা করে দেখতেন যদি। আরে তোমরা চিন্তা করো না, আমি মুখে মাস্ক লাগিয়ে রাখবো, কেউ দেখলেও চিনতে পারবে না। আপনি তো আপনার কথা বললেন, কিন্তু স্যার তো আমাকে ছাড়বে না। আরে বাবার কাছে থেকে অনুমতি নিয়েই তো বের হয়েছি। আমার তো মনে হয় না ম্যাম। ঠিকই তো বলছে তাসলিমা, আমারও তাই মনে হয়। আপনি মিথ্যা বলছেন। প্লিজ ম্যাম চলুন, পরে না জানি কোনো ঝামেলায় পড়ে যাই। এই চুপ করো তো তোমরা, এত কথা বলো কেন? আর আমার বাবা বলছে, যেখানে লাদেনের মতো একজন বডিগার্ড আছে সেখানে তোর কোনো ভয় নেই। বুঝে গেছি, আর পাম দিতে হবে না, চলুন। ম্যাম একটা পার্কের সামনে গাড়ি থামিয়ে বলল, নেমে পড়ো। গাড়ি থেকে নেমে ম্যামকে বললাম, ভালো করে নিজের খেয়াল রাখেন, যাতে দেখেও কেউ চিনতে না পারে। ওইদিকে চলো। পার্কের ভেতরে যাবেন না ম্যাম? না, ফুচকা খেতে যাব। কিন্তু আমরা তো এসব খাই না। তুই না খাইলে কি? স্যার, ম্যামের কথা শুনে তো জিভে জল চলে এসেছে। তাড়াতাড়ি চলুন ম্যাম। দেখিস একদিন এই ফুচকায় আমি আগুন লাগিয়ে দেবো। বুঝি না এটার মাঝে কি এমন যে তোরা পেলি। লাদেন, বেশি কথা না, চলো। ম্যাম একটা বিষয় চিন্তা করে দেখছেন? কি? আজকে আপনার চেহারা যদি মানুষ দেখতে পেত, আমার তো মনে হয় আপনি এখান থেকে যেতে পারতেন না। মানুষের অনেক ভিড় লেগে যেত। ওরা দুজন গিয়ে ফুচকা খেতে লাগলো। আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। তাসলিমা আমাকে ডাক দিয়ে বললো, খাবি? আমার খাওয়ার দরকার নেই, ম্যামকে যেন কেউ দেখতে না পারে সেদিকে খেয়াল রাখ। একটু পর একটা মেয়ে আমার সাইডে এসে দাঁড়ালো। বুঝলাম না এত জায়গা থাকতে আমার পাশে কেন দাঁড়ালো। একটু বিরক্ত নিয়ে বললাম, এই যে ম্যাডাম, ওইদিকে তো কত জায়গা আছে, আমার পাশে কেন দাঁড়ালেন? মেয়েটা চশমা ঠিক করতে করতে বললো, কেন, জায়গাটা কি তোমার কেনা যে এখানে দাঁড়াতে গেলে তোমার অনুমতি নেওয়া লাগবে? কোথা থেকে যে এসব মেয়ে আসে বুঝি না। ফুচকা খাওয়ার সময়ও নাকি চশমা লাগিয়ে রাখা লাগে। এগুলো তো দেখছি জাতকানা। আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম, আর দূর থেকে মেয়ে আমার তাসলিমা আমার কাহিনী দেখছে। মেয়েটা আবার আমার কাছে এসে দাঁড়ালো। এখন বলেন মেজাজ কি ঠিক থাকে? এই যে আপু, দেখতে শুনতে তো কম সুন্দর না। ওইদিকে দেখেন কত সিঙ্গেল ছেলে দাঁড়িয়ে আছে, ওদের কাছে গিয়ে দাঁড়ান, অনেক সম্মান পাবেন। আর সিঙ্গেল থাকলে ওরা মিঙ্গেল করে দেবে, আমার কাছ থেকে তবুও দূরে যান। ভাইয়া, একটা কথা বলার ছিল। কি ব্যাপার, হঠাৎ মেয়েটা তো ভদ্র হয়ে গেল কেন? ঠিক আছে তাড়াতাড়ি বলুন। ভাইয়া, আমার না খুব শখ আসল পিস্তল ধরার একদিন। এটা একটু ধরতে দেবেন? একটা পিক তুলব শুধু। দেখেন আপু, আমি এখন ডিউটিতে আছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আপনি কি সরকারি চাকরি করেন? এই মেয়ে তো দেখছি আমার মাথা খারাপ করে দেবা। আপু, ওইদিকে একটা সেনাবাহিনীর ক্যাম্প আছে, ওখানে যান, ওরা সবাই সরকারি চাকরি করে, যা আবদার করবেন সব পূরণ করে দেবে। না, আমি ওখানে গিয়ে কি করব?
আমি তো আপনার কাছে আসছি। আমি ম্যামকে ইশারা এখানে আসতে বললাম। উনি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। এই মেয়ে, এখানে কি চাই? তা আপনাকে আমি বলবো কেন? তোর তো সাহস কম না, ম্যামের সামনে বলিস তা আপনাকে বলবো কেন? আরে লাদেন, চুপ কর। এই মেয়ে, তুমি কি জানো ও 2টা বউ আছে? আমি হতবাক হয়ে গেলাম ম্যামের কথা শুনে। তো অদ্ভুত দৃষ্টিতে ম্যামের দিকে তাকে বললাম, কি? আরে কালকে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করছে, মনে নাই? মেয়েটা মুখ কালো করে বলল, আপু মিথ্যে বলেন কেন? আরে যারা সরকারি চাকরি করে না, তুমি খোঁজ নিয়ে দেখো, ওদের পিছনে তো তোমার মতো মেয়েরা লাইন লেগে থাকে। এই জন্য যাকে ওদের ভালো লাগে তাদেরকে বিয়ে করে নেয়। 1টা আর 2টা যাই হোক, এখন তুমিও যদি চাও আমি কথা বলতে পারি ওর মার সাথে। আমি তো চাইছিলাম কোনো সরকারি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে লাইফ সেটেল করে নেব, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। এ মেয়ে, এত বক বক করিস না তো, যা এখান থেকে। মেজাজ গরম হয়ে গেল আমার দিকে, মুখ বাঁকিয়ে বলল, আমাকে চিনিস তুই? তুই কি খান সাহেবের নাতনি যে তোর চিনতে হবে? যাবে এখান থেকে নাকি গুলি করব? মেয়েটা ভয়ে ভয়ে চলে গেল। ম্যাম, আমি কি আগেই বলছি এভাবে খোলামেলা আমাদের আসা উচিত হয় নাই? আমার তো ঘুরতে মন চাইছে, তাই বের হয়েছি। চলো, আমার একটা প্রিয় জায়গা আছে, অনেক দিন সেখানে যাওয়া হয় না। পরে বাসে যাবেন তো? তারপর আরেকটা প্রিয় জায়গায় যাব। আজকে শুধু ঘুরবো আর ঘুরবো। আমি এখানেই স্যারকে ফোন করছি, দাঁড়ান। আমাকে ফাঁসাতে চান না? আরে করো কি, বাবাকে কল করতে হবে না, এটাই শেষ। পরে বাসায় চলে যাব। সত্যি তো? আচ্ছা তসলিমা, তোমার আমার সাথে ঘুরতে ভালো লাগছে না? অবশ্যই ম্যাম, ভালো লাগবে না কেন? আপনার সাথে ঘুরতে গেলে তো ভাগ্য লাগে। তো তোমার ভালো লাগছে না কেন লাদেন? ম্যাম, আপনি বর্তমানে দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার যদি কিছু হয়ে যায়, আপনার বাবা আমাকে ছাড়বে না, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হয়ে যাক। রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, আমি এটাই চিন্তা করি, যেখানে বাবা কাউকে বিশ্বাস করে না, সেখানে বাবা তোমাকেই কেন এত সহজে বিশ্বাস করে নিল। এখন বুঝতে পারছি। চলো, আর কোনো কথা নয়, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। ম্যাম আমাদের নিয়ে গেল একটা নদীর সামনে। আমরা ম্যামের সাথে গিয়ে নদীর সামনে বসলাম। সত্যি ম্যাম, জায়গাটা অনেক সুন্দর। আপনার পছন্দের জায়গা বুঝি? আগে যখন আমার মন খারাপ হয়ে যেত তখন এখানে আসতাম, কিন্তু আমি যখন এই মন্ত্রী পদে আসি, বাবা আমাকে আর একা একা বের হতে দেয় না, তাই আজকে তোমাদের সাথে আসলাম। আমি বসে বসে ওদের কথা শুনছি। হঠাৎ তাসলিম একটা প্রশ্ন করলো, আচ্ছা ম্যাম, আমরা আজকে মাত্র জয়েন করছি, এর মাঝে আমাদের এত বিশ্বাস করে কিভাবে আমাদের সাথে আসলেন? ভয় করে না আপনাকে যদি আমরা মেরে ফেলি? তোমাকে দেখে এমন মনে হয় না। আমি মানুষের চোখ দেখলেই বলতে পারি। আমি জানি আমার সাথে কে কি করতে চায়। আগে থেকে সব কিছুর খবর আমার কাছে থাকে। আমার সম্পর্কে কিছু বলবেন না ম্যাম? তোমার সম্পর্কে কিছু বলবো না, শুধু এটাই জানি, যার মা এত ভালো তার সন্তান তো কোনো কথাই নাই। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। রিয়া ম্যাম হঠাৎ উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বিকেলের আকাশটা খুব সুন্দর না ম্যাম? সূর্যটাকে একা একা লাগছে না? যদি ওর পাশে কিছু হতো তাহলে আরো সুন্দর লাগতো। ঠিক বলছেন ম্যাম, বাস্তবে কেউ একা একা থাকতে পারে না, সেটা মানুষ হোক বা অন্য কিছু হোক। তবে মাঝে মাঝে সূর্যের মতো হয়ে উপর থেকে প্রিয়জনকে দেখার মজাই আলাদা। হঠাৎ কবি হয়ে গেছি কেন? সূর্যটা কি সুন্দর না ম্যাম? উপর থেকে হয়তো প্রিয়জনের রৌদ্রের আলো দিয়ে বাঁচিয়ে রাখছে। ও চাই ওর প্রিয়জন ভালো থাকুক। ও দূর থেকেই ওর প্রিয়জনকে সুখী দেখতে চায়, আর ভেতরে ভেতরে বেচারা ঝলে পুড়ে মরছে। না কিছু বলতে পারছে, না কিছু করতে পারছে। আমারও একই অবস্থা ওর মতোই। আমি শুধু প্রিয়জনকে দূর থেকে দেখেই যাচ্ছি, না কিছু বলতে পারছি, না ওর কাছে যেতে পারছি। শুধু সূর্য মামার মতো আমি ওকে আলোই দিই, কিন্তু এটা যে সূর্য মামার আলো ও বুঝবে না ম্যাম। এটা বলতে দেখি তাসলিমার চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা। ম্যাম আর আমি এটা দেখে অবাক হয়ে তাসলিমার দিকে তাকিয়ে আছি। তসলিমা, আমি কি কোনো ভুল করছি তোমার সাথে?
সেই দিন বলছি, যারা আমার সাথে কাজ করে তারা কখনোই বিয়ে করতে পারবে না। দেখো, এটা আমি এমনি মজা করে বলছি, কিছু মনে করো না। যেখানে প্রিয়জন আমাকে বুঝতে পারে না সেখানে কাকে কি বলবো ম্যাম? কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে সরাসরি বলে দাও। ওই বলছি না ম্যাম, আমি ওকে সারা জীবন সূর্য মামার মতো আলো দিয়ে যাব। এভাবে একা একা থাকা যায় না, বাস্তবে কেউই একা থাকতে পারে না। আপনি তাহলে কিভাবে থাকেন? আমি অবশ্যই পারবো। সত্যি ম্যাম, আপনি যদি বিয়ে টিয়ে না করেন আমরাও সারা জীবন সিঙ্গেল থাকবো। একটু ডায়লগ মারলাম আর কি। ম্যাম আবার আকাশের দিকে তাকিয়ে আছে, তবে এবার একটু আলাদাভাবে ম্যাম তাকিয়ে আছে। ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমাদের তো বলার মতো কোনো ভাষা নেই। ম্যাম আজকে কান্না করছে। কী হয়েছে ম্যাম, আপনি এভাবে কান্না করছেন কেন? কিছু কিছু দুঃখ শুধু এভাবেই পানির সাথে উড়িয়ে দিতে হয়। হয়তো এগুলো কাউকে বলা যায় না, এগুলো শুধু সারা জীবন বুকের মাঝে আগলে নিয়ে বাঁচতে হয়। এটা বলেই ম্যাম চোখের পানি মুছলেন। ম্যাম, কেউ কি আপনাকে কিছু বলেছে? যদি বলে থাকে আমাদের বলেন, ওর কল্লা কেটে আপনার হাতে ধরিয়ে দিব। আমাকে একটা প্রমিস করো, তোমরা দুজন আমাকে কখনো ধোঁকা দিবে না। জীবন থাকতে না ম্যাম, যতদিন আমরা আপনার পাশে আছি কিছু হতে দেব না আপনার। ম্যাম, আমাদের বিশ্বাস করতে পারবেন? আজকে আমি খুব খুশি। অনেক দিন পর বন্দি জীবন থেকে একটু হলেও মুক্তি পেলাম মনে হচ্ছে। হঠাৎ পেছন থেকে কে জানে বললো, এই ছেলে মেয়েরা তোমরা এখানে কি করো? পিছনে তাকে দেখি, আর এটা তো আমার আম্মু। আম্মু আমাকে দেখে দৌড়ে এসে জোরে ধরলো। সবাই এটা দেখে হয়তো অবাক হয়েছে, তবে রিয়া ম্যামের মুখে কোনো রিয়াকশন নেই। তখন ম্যাম সব জানে ওসি আমার আম্মু হয়। আম্মু ছাড়ো, কি করছো? আশেপাশে সবাই কেমনভাবে তাকিয়ে আছে দেখছো? আমি আমার ছেলেকে জড়িয়ে ধরেছি, তবে কার কি? আমি আম্মুকে ছাড়িয়ে বললাম, কি হয়েছে বলো তো, হঠাৎ এমন দরদ কেন? তোর কিছু হয় নাই তো আবার? আরে আমার আবার কি হবে, এখন বলো তুমি এখানে কেন? তোরে সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে এখানে। কেন, আমাকে ফোন দিতে তাহলেই তো হতো। তোর ফোন বন্ধ বলছে। পকেট থেকে ফোনটা বের করে দেখি সত্যি বন্ধ হয়ে গেছে, মনে হয় চার্জ নাই। আচ্ছা এখন বলো, কেন তুমি আমাকে খুঁজছো? থাক, তোর এসব শোনা লাগবে না, বাদ দে। না বলো কি হয়েছে। আম্মু আমার কানের কাছে এসে বললো, ফাহিমের বাবা ফোন করে বলছে। ছেলেকে খুঁজে পেয়েছেন তো, নাকি একটু পর লাশ নিতে আমার বাড়িতে আসবেন? এখনও সময় আছে, ছেলেকে খুঁজে বের করুন। না আমার সাহায্য লাগলে বলবেন। আম্মু তুমিও না, কে কি বলছে তাই বলে তুমিও তা শুনবে? আর ওদের কাজ তো মানুষের পিছনে পড়ে থাকা। সবই তো বুঝলাম, কিন্তু তুই এইখানে কেন? আর এই মেয়েরা কারা? আম্মু আমি এখন ডিউটিতে আছি, বিরক্ত করো না তো, যাও। এটাই তো ডিউটি। ভালো আছেন ম্যাডাম? তুমি কে? আমার ছেলের সাথে কি করো? তোমাকে তো চিনলাম না। আমি আম্মুর কানের কাছে গিয়ে বললাম, কাকে কি বলছো জানো তুমি? উনি আমাদের রিয়া ম্যাম, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। কি? বিশ্বাস হচ্ছে না। আর এই মেয়েটাও আমার সাথে ডিউটিতে আছে, এখন বুঝলেন? ভালো আছেন ম্যাম? আরে আরে কি বলেন, আমাকে ম্যাম বলবেন না। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে ম্যাম না বললে আমার সম্মান থাকবে না। আরে এসব বলা বাদ দেন, আমি আপনার মেয়ের মতো, তাই আমার নাম ধরে ডাকবেন। আপনি এত ক্ষমতাশীল একজন মানুষ। আপনি তো কম না, আপনারও তো আমার থেকে উপরের লেভেলের মানুষের সাথে ওঠা বসা, সো আমাকে নাম ধরেই ডাকবেন। আমার একটা হাসি দিয়ে বললো, সে না হয় ডাকবো, কিন্তু হঠাৎ এই সাধারণ পরিবেশে? মানুষের ভিড়ে থাকতে থাকতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একা একটু বের হই। এত বেশি এখানে থাকবেন না, চলে যান। আপনিও দেখি আপনার ছেলের মতোই কথা বলেন। আমার ছেলে পারবে তো আপনাকে রক্ষা করতে, কারণ এর আগেও তো কারো বডিগার্ড হয় নাই, আর ও কারো হুকুম মেনে কাজ করতে চায় না, এই একটাই সমস্যা। আম্মু তুমি কি যাবে? যাও তো থানায়, কাজ নেই তোমার? সরকারকে এই ঘোরাফেরা করতে টাকা দেয় তোমাকে? বাড়িতে পিঠের চামড়া তুলে নিব। ম্যাম একটা হাসি দিয়ে বললো, মা ছেলের মাঝে তো দেখি খুব মিল। আমার একটাই ছেলে, খুব আদরে, খুব ভালোবাসি ওকে। আম্মু আরে যাব তোর ম্যাডামকে তো আর খেয়ে ফেলছি না। লাদেন তুমি একটু চুপ থাকতে পারো না তো? আপনি একদিন আমাদের বাসায় আসবেন। তেমন সময় পাই না, তবে তুমি একদিন সময় করে আমাদের বাসায় যাবে, ঘরটা আলোকিত হয়ে যাবে।
এভাবে এত সম্মান দিয়ে বলবেন না। হ্যাঁ যান শুধু একবার, আম্মু আপনাকে আর আসতে দেবে না, আমাদের বাসায় ধরে রেখে দেবে আমার বউ করে। লাস্ট লাইনটা একটু আসতে বললাম, শুনলে আমার অবস্থা শেষ। দিমু এক চর, শুধু উল্টো পাল্টা কথা। আমি বললে উল্টাপাল্টা না। লাদেন, এটা কি তোর মা? হুম। ভালো আছেন আন্টি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা থাক, আমি এখন যাই, এমনি অনেক দেরি হয়ে গেছে আমার। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমিও ভাবতে পারি নাই আপনার সাথে এভাবে আমার দেখা হয়ে যাবে। ভালো থাকবেন। আর লাদেন, ওনাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা। আম্মু আর আমাকে নিয়ে এত চিন্তা করবে না। আম্মু চলে যাওয়ার পর ম্যাম আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মা তোমাকে খুব ভালোবাসে না? কি বলবো ম্যাম, অনেক অনেক ভালোবাসে আমার আম্মু আমাকে, যা কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। তোমার মায়ের ভালোবাসা দেখে আমার আম্মুর কথা মনে পড়ে গেল। কেন ম্যাম, আপনার মা কোথায়? আমার আম্মু দেশের বাহিরে থাকে। কেন ম্যাম, আপনাদের এত টাকা? এই প্রশ্ন আর করিও না, এগুলো লুকোনোই থাক। আপনার ইচ্ছা, তো এখন চলেন ম্যাম। চলো, আর এখানে থাকা যাবে না। আমরা গাড়ির দিকে যেতে লাগলাম, হঠাৎ ম্যাম দাঁড়িয়ে বললেন, দাঁড়াও তোমরা। এখন আবার কি হয়েছে ম্যাম? আজকে আমরা হেঁটে যাব, অনেক দিন হলো হাঁটা হয় না। আপনার মাথা খারাপ হয়েছে? আপনি হেঁটে যাবেন? আপনার বাবা যদি এই কথা শুনতে পারে আমাকে তো শেষ করে দেবে। আরে বাবার চিন্তা তোমাকে করতে হবে না, এসব আমি দেখে নেব। এখন চলো তো। সত্যি হেঁটে যাবেন নাকি আপনি? চলো, অনেক দিন হলো হাঁটা হয় না। কি যে পাগলামো শুরু করলেন না আপনি, মাঝে মাঝে আমি বুঝি না। আচ্ছা আপনারা যান, আমি গাড়িটা নিয়ে আসছি। না, তোমার এখানে থাকতে হবে না, আমি ড্রাইভারকে বলে গাড়িটা এখানে নিয়ে নেব। এখন তুমি চলো। চলেন। ম্যামের সাথে সাথে হাঁটতে লাগলাম, ফোনটা হাতে নিয়ে অন করলাম, দেখি অল্প একটু চার্জ আছে। হঠাৎ দেখি কে জানে কল করছে, রিসিভ করে বললাম কে বলছেন, কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছে না। তোর বাবা, কে যে ফালতু ফোন করে ডিস্টার্ব করে বুঝি না। ফোনে কথা বলার কারণে ম্যামের পেছনে চলে আসলাম। রিয়া ম্যাম আর তাসলিমার সামনে হাঁটছে, আর আমি একটু পেছনে পেছনে হাঁটছি। ম্যামের পায়ে ছিল হিল জুতা পরানো। হঠাৎ দেখি কিসের সাথে লেগে ম্যাম পা মোচড়ে পড়ে যাচ্ছে। আমি পেছনে থাকার কারণে তাড়াতাড়ি গিয়ে ম্যামকে পেছন থেকে ধরে ফেললাম, যার কারণে ম্যাম নিচে পড়েন। তবে আমাকে অবাক করে দিয়ে ম্যাম তাড়াতাড়ি আমার থেকে নিজেকে ছাড়িয়ে সামনে একজন লোক ফুচকা বিক্রি করছিল, ওখানে দৌড়ে গিয়ে একটা ফল কাটার চাকু এনে আমার হাতটা ধরেই হাতের তালুর মাঝে টান মারলো। আমি একটা চিৎকার দিয়ে বললাম, ম্যাম আপনি এটা কি করলেন? রাগে ম্যামের মুখটা টমেটোর মতো হয়ে গেছে। উনি আমার গালে ঠাস ঠাস করে একটা চড় দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? চটটা খেয়ে আমি পুরাই বেক্কেল হয়ে গেছি, আমার হাত দিয়ে রক্তের ছড়াছড়ি হয়ে যাচ্ছে। ম্যাম মুখ থেকে মাস্কটা টান দিয়ে খুলে জোরে চিৎকার দিয়ে বলল, 2 টাকার বডিগার্ড হয়ে আমার গায়ে হাত টাচ করিস? বলে লাথি দিয়ে আমাকে দৌড়ে ফেলে দিল। আশেপাশে স্কুলের ভেতরে মানুষের ভিড় জমে গেছে। ম্যাম চিৎকার দিয়ে বলল, আমার পানি লাগবে। পাশ থেকে কে জানে এক বালতি পানি এনে ম্যামকে দিল। ম্যাম পানিটা নিজের শরীরে মেরে দিলেন, যার কারণে ওনার পুরো শরীরটা ভিজে গেছে। আমি এখনও মাটিতে পড়ে আছি, এখনও আমি কিছুই বুঝে উঠতে পারলাম না আমার সাথে সব কি হচ্ছে। আর আমি তো ম্যামকে বাঁচানোর জন্য শরীরে হাত দিচ্ছি এই জন্য। ম্যাম দৌড়ে এসে আমাকে মাটি থেকে তুলে ইচ্ছে মতো মারতে লাগলো। কিছুক্ষণের ভেতরে মিডিয়াও চলে আসলো। সাংবাদিকের সামনে ম্যাম পায়ের জুতা খুলে আমাকে মারতে লাগলো, শুধু বলছে আমার শরীরে হাত দিস, তোর তো সাহস কম না, আজকে আমি তোর এই দুনিয়াতেই রাখবো না। হিলের জুতো থাকার কারণে প্রত্যেকটা আঘাতের কারণে আমার গালের পুরো রক্ত পড়ছে। আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলছি। পাশ থেকে এক মেয়ে সাংবাদিক বলল, ম্যাম ছেলেটাকে ছেড়ে দেন, ও মারা যাবে। হাত থেকে প্রায় অনেকটাই রক্ত পড়ছে, আর মুখ পুরোটাই রক্তে লাল হয়ে গেছে। ওকে আমি না মেরে শান্ত হব না। 2 টাকার বডিগার্ড আমাকে ধরার সাহস কিভাবে পাই? ঘটনা খারাপের দিকে যাচ্ছে, তাই তাসলিমা এসে ম্যামকে ধরে ফেলে। লাদেন এখান থেকে চলে যা, নইলে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ওই মানুষ জ্ঞান শুনলে হলে সেই অবস্থায় কি কিছু করতে পারে, আমারও ঠিক এমনই অবস্থা হয়েছে। আমি প্রায় জ্ঞান শূন্য হয়ে গেছি, কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। ওখানে বাঁচানো মনে হয় আমার সব থেকে বড় ভুল ছিল। তবে এখন শুধু এটুকু বুঝতে পারছি, আমি এখানে থাকলে বাঁচতে পারবো না, এখান থেকে আমাকে পালাতে হবে। সাংবাদিক দেখ ঠেলে বের হলাম, পিছন থেকে ম্যাম চিৎকার দিয়ে বলছে, তাসলিমা আমাকে ছাড়ো, আমি ওকে না মেরে শান্ত হব না। আজ পর্যন্ত আমার গায়ে কেউ একটুও ছুঁয়েও পর্যন্ত দেখে নাই, আর ওই শালা আমি ওরে ছাড়বো না। 2-3টা পুলিশের গাড়ি কিছুক্ষণের ভেতরে চলে আসলো। দূর থেকে দেখতে পারছি
কাছাকাছি হাসপাতাল থাকার কারণে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আমাকে দেখে ইমার্জেন্সিতে নিয়ে যেতে বলল। এসব কিভাবে হলো? আমার চোখ দিয়ে পানি পড়ছে, যার জন্য এত কিছু করলাম। আমি থাকা অবস্থায় ওনার গায়ে পর্যন্ত কাউকে হাত দিতে দেই নাই। আরে আমি তো কোনো ভুল করে নাই, ওনাকে বাঁচাতে গিয়েই তো আমি ওনার শরীরে হাত দিছি, নইলে উনি তো পড়ে যেত। কাউকে বাঁচানো কি ভুল ছিল আমার? এজন্য সবার সামনে আমাকে জুতা দিয়ে পিটালো। মুখে মাছ থাকার কারণে মানুষ হয়তো আমাকে এতটা চিনতে পারে নাই। পুরো মাছটাই রক্তে লাল হয়ে গেছে। কি চিন্তা করো? টিভি অন করেন, সব জানতে পারবেন হয়তো। আমার কথা শুনে ডাক্তার টিভি অন করে দেখে স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে হাত দেওয়ার কারণে এক ছেলেকে জুতা দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো সরাসরি। সাংবাদিকরা একটু হলে আর একটু বানিয়ে বলে, এটা আমি জানি, তবে আমার খুব কষ্ট হচ্ছে। আমার সাথে কীভাবে করতে পারলো? আমাকে মারলে আমি কিছু মনে করতাম না, তাহলে আমাকে জুতা দিয়ে সবার সামনে মারবে? এই ছেলেটাকে কি তুমি তাহলে? হঠাৎ ডাক্তারের ফোনটা বাজতে লাগলো, এই জন্য আমাকে ছেড়ে ফোন রিসিভ করলো। তবে ওনার কথা শেষ হতে দেখে মুখটা কালো হয়ে গেল ওনার। কি হয়েছে ডাক্তার সাহেব? স্বরাষ্ট্রমন্ত্রীর বাবা কল করছিল। কি বলছেন উনি? তোমার নাম কি লাদেন? জি স্যার। বলেছে লাদেন নামের কোনো রোগী এর চিকিৎসা না করতে, নইলে আমার চাকরি থাকবে না। আমি মন খারাপ করে বললাম, থাক স্যার, আপনার চাকরি খেয়ে তো আমার আর লাভ নেই, আমি অন্য হাসপাতালে চলে যাব। আরে কি বলো, তুমি অন্য হাসপাতালে গেলে ওখানে তোমার ভিতরে যেতেই দিবে না। আমার মনে হয় কি সব হাসপাতালেই উনি ফোন করে তোমার কথা বলে দিয়েছি। আমি তো শুধু ওনাকে বাঁচাতে চেয়েছি, আর উনি আমার সাথে এমন ব্যবহার করবেন আমি ভাবতেও পারি নাই। কি হয়েছে বলতো আমাকে? যদি আরেকদিন দেখা হয় তাহলে বলবো, আজকে আসি স্যার। আরে এই অবস্থায় তুমি আবার কোথায় যাবে? বসো এখানে। আমার কাছে রোগী আগে পরে চাকরি, এক চাকরি গেলে অন্য চাকরি হবেই, এসব নিয়ে আমি চিন্তা করি না। ওনার কথা শুনে আমি কোনো লোককে মারতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ স্যার। কিছুক্ষণ পর উনি বললেন, এখানে যেগুলো লিখে দিচ্ছি সেগুলো খেলেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা তাহলে আসি স্যার। ওটা হাসপাতালের পিছনের দিকে যেতে লাগলাম। এই ছেলে, পিছনের দিকে যাচ্ছ কেন? ওখান দিয়েই বের হতে হবে স্যার, আমি চাই না আমার কারণে আপনার চাকরি চলে যাক। একটা রিক্সা নিয়ে বাসা পর্যন্ত চলে গেলাম। দরজায় হালকা চাপ দিতে খুলে গেল। আমার আম্মু হয়তো জানতো আমি আসবো, এই জন্য থানা থেকে চলে আসছে। ভিতরে দেখি বাবা মা সহ মাহি টিভির সামনে বসে নিউজ দেখছে। ওরা আমার দিকে একবার তাকে দেখলো। আমি মাথা নিচু করে হেঁটে আমার রুমে চলে গেলাম। বিছানার উপর বসে চিন্তা করছি, সাধারণ একটু ওনার শরীরে আমার হাত পড়ছে, আর এই জন্য সবাইকে জানিয়ে দিল। আর আমারই ভুল ছিল, কেন আমি ওনাকে বাঁচাতে গেলাম। পড়ে মরে যেত তাহলে হয়তো বুঝতো, পড়লে তো মরবে না, হয়তো একটু আঘাত পেত। হঠাৎ আমার রুমে আম্মু আসলো, এসে আমার পাশে বসলো। আম্মু আমার দিকে তাকিয়ে বললো, আমার ছেলেটার উপর আমার বিশ্বাস আছে, এখনো ও মানুষের ভালো করতে গিয়ে আজকে আমার এই অবস্থা। আমার খুব খারাপ লাগলো টিভিতে তোর নিউজ দেখে। আম্মু ঠান্ডা মাথায় বললেন, বুঝলাম না, এত কিছু হয়ে গেছে এরপরে উনি ঠান্ডাভাবেই কথা বলছেন। মেয়েটাকে আমি খুব ভালো মনে করতাম, আর ও তোকে এভাবে মারবে আমি আশা করি নাই। ওনাকে আজকে আমি যদি না বাঁচাতাম তাহলে হয়তো আমি এমন পরিস্থিতির শিকার হতাম না। কি হয়েছে আমাকে একবার বল তো। আম্মুকে সব বলার পর, এত দেমাগ কেন এই মেয়ের ভিতরে? দেখিস একদিন খুব পস্তাবে এই দেমাগের কারণে। আম্মু ফোনটা বের করে কাকে জানি কল করলো। সাহেব ভালো আছে। ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে না। একজনকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে হবে, এবং সেটা আজকেই। এটা শুনে বুঝে গেছি আম্মু কি করতে চাইছে। আমি আম্মুর কাছ থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গেলাম। আম্মু কি করছো? তোমার মাথা খারাপ হয়েছে? তুই কি মনে করেছিস তোর গায়ে হাত দেওয়ার পরেও ও কি এই পদে থাকতে পারবে? আমার জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। হয়তো ও আমাকে সবার সামনে মেরেছে, কিন্তু উনি তো খুব ভালো, মানুষের উপকার করে। একটা এতিমখানা আছে ওনার, শুধু আমার কারণে অন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না। থাকে সব বিষয় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, মন থেকে বাদ দিয়ে দাও, আমি ছেড়ে দিচ্ছি। এভাবে ওকে ছেড়ে দিব তুই ভাবলে কি করে? আমি বলছি না বাদ দাও, আমাকে সবার সামনে মারছে, আমার শরীরের কোনো অংশ তো কমে যায় নাই, শুধু সম্মানটা একটু কমে গেছে। আর এসব সম্মান যে কীভাবে আনতে হয় তা আমার জানা আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখে নেব। আম্মু আমার দিকে তাকিয়ে বললো, তোরে একা ছাড়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। সময় সবার একদিন আসে, তবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই প্রবাদ বাক্যটা জানো তো? কি বলবো তোরে আমি? যা পারিস কর, আমি বেঁচে আছি দেখে তোরে কেউ কিছু করার সাহস পায় না। আমি যখন মারা যাব তখন। আম্মু আবার কি শুধু শুরু করলে তুমি?
আমি ইচ্ছে করলে এখনই ওকে পদ থেকে বরখাস্ত করতে পারি, কিন্তু আমারও মনে হয়েছে অনেক ভালো, তবে তোর সাথে এমন ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। খুব শীঘ্রই ওকে অপহরণ করা হবে, তুমি চিন্তা করো না। অপহরণ মানে কি বলতে চাস? আরে আম্মু এমনি বললাম, তোমার সাথে একটু মজা করলাম আর কি। আর তুমি আমার জন্য চিন্তা করো না, যা আমার কপালে লেখা ছিল তাই হয়েছে, এ নিয়ে এত ঝামেলা করো না তো। তোর চাচাতো বোন মিতু মনে হয় তোর খবর শুনে চলে আসছে। ওকে বলছে কে? বলা লাগে, টিভিতে নিউজ চলছে। তোর ভাগ্য ভালো যে মুখে মাস্ক ছিল, এই জন্য বেশি কেউ তোরে চিনতে পারবে। আচ্ছা আম্মু এখন বাইরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। ডাক্তার কি বলেছে? খুব শীঘ্রই আমি ভালো হয়ে যাব, আর তুমি কয়েকদিন ছুটির ব্যবস্থা করো। এইসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিব। হঠাৎ বাইরে থেকে কে জানে বললো লাদেন লাদেন। তোর চাচাতো বোন এসেছে, ওকে আগে সামলা। মিতু আর মাহি আমার রুমে আসতে আম্মু চলে গেল, লম্বা একটা পিস্তল এনে আমার সামনে রাখলো। এটা 1 কিলোমিটারের বেশি ধরে, এটা দিয়ে রিয়ার বুকে মারবে, কেউ বলতেও পারবে না। দেখছি তো কেমন সাহস আপনার ভিতরে, আর বলতে হবে না, এখন বাসায় যা। ভাইয়া, আপু এখানে আসছে শুধু তোর কথা শুনে, আর তুই তাড়িয়ে দিচ্ছিস? কুকুর যদি কামড় দেয় তাহলে আমরাও কি কুকুর হয়ে তাকে কামড় দিতে যাবো? আরে আমার নীতি বাক্যগুলা মানুষ, খুব তো মানুষকে জ্ঞান দিতে পারতিস, পরে নিজে এখানে ফেসে যাস। কাউকে বাঁচানো কি আমার অপরাধ ছিল বল? কি হয়েছিল বল তো আমাকে। আরে উনি পা মোচড়ে পড়ে যাচ্ছিল, আমি শুধু পেছন থেকে ওনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম, ব্যাস। পরে তো দেখতেই পারলে কি হয়েছে। মেয়েটার শরীরে খুব দেমাগ আছে তো দেখছি। আমি চাই ওকে তুই আমার ভাবি বানা, দেখি কত দেমাগ ওর ভিতরে। মিতু দেখ, তোর বোনের মাথা খারাপ হয়েছে। আসলে লাদেন মেয়েটার দিমাগ খুব বেশি, আর সেদিন টিভিতে একটা নিউজ দেখলাম ও নাকি আর জীবনেও বিয়ে করবে না। তো বুঝলি, আমি এই শরীরে হাত দিছে এজন্য আমার এই অবস্থা করছে। সেদিন কি করছে জানিস? রক্ত দুধ পানি দিয়ে ও নাকি পবিত্র হয়েছে, কাউকে নাকি জীবনেও বিয়ে করবে না। মেয়েটা তো দেখি আসলে একটা পাগল। আমার কাছে একটা বুদ্ধি আছে। বল, যদি কিছু উপদেশ থাকে তোর কাছে, শুনে উপকারও হতে তো পারে। তুই আবার ওর কাছে যাবি, গিয়ে মাপ চাইবি? হয়েছে হয়েছে, আপনি যে কি বলবেন আমার জানা হয়ে গেছে, আমারটা আমি দেখে নেবো, তোদের চিন্তা করতে হবে না। তুই শুধু একবার বল, কিছুক্ষণের ভিতরে ওর লাশ পড়ে যাবে। না থাক বোন, তোমাদের আর ঝামেলা করতে হবে না, আমার বিষয় আমি দেখে নেব। ভাইয়া, তুইও কি কোনো উপদেশ দিবি? ভাইয়া ওরা তোরে দেখতে আসবে বলতেছে। আমি মায়ের দিকে তাকে বললাম, এটা জেনে গেছে তোর হবু হাজবেন্ড? বাবা খুব ভালো, যা একটু সম্মান ছিল সেটাও শেষ করে দিলি। আম্মু বলেছে তুই আমাদের বাসায় যেতি। দেখি একদিন সময় করে যাব। দেখতে খুব খারাপ লাগছে, দেখ তো তোর গালগুলো কি করেছে। দেখি এখন কি হবে, যা হয়ে গেছে বললেও তো আর আসবে না। তবে ওদের পরিবারের সবাই আমাকে খুব বিশ্বাস করতো, জানিস। ও যখন আমার গায়ে হাত চলছিল তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কি হচ্ছে আমার সাথে তখন কিছুই বুঝতে পারি নাই, হঠাৎ করে এসব হয়ে গেল। আমি বললেও তুই কিছু করতে দিবি না ভাই, আমি আর তোর কথা শুনতে রাজি নাই। তোর পর তুই দেখ এখন। আরে যা যা, তোর সাহায্য লাগবে না আমার। মৃত্যু মুখটা বাঁকিয়ে চলে গেল। কি মাই, তুই কি আরো কিছু বলবি নাকি আমাকে? না ভাইয়া, তুই বিশ্রাম নে, আমি আসি। বিছানায় শুয়ে আছি আর চিন্তা করছি, একটু ভুলের জন্য আজকে সব শেষ হয়ে গেল। আসলে কি ভুলটা আমার? হয়তো আমি কেন ওনাকে বাঁচাতে গেলাম। থাক, যা কিছু হয়েছে মন থেকে বাদ দিই। চাইলে আমিও কিছু করতে পারি, কিন্তু উনি খুব ভালো মানুষ, এই জন্যই হয়তো আমার কারণে সবার ক্ষতি হবে, এটা আমি চাই না। সবার সাথে ভালো ব্যবহার করেন উনি, হঠাৎ রাগ উঠে গেছে, তাই হয়তো আমার গায়ে হাত তুলেছে। আজ 10 দিন হয়ে গেল, শরীর অসুস্থ, এই জন্য ঘর থেকে বের হতে পারে নাই। তবে এই কয়েকদিনে একটু আশ্চর্য লাগলো, তাসলিমের কাছে আমার ফোন নাম্বার আছে, অথচ একদিন কল দিল না। খুব খারাপ লাগলো বিষয়টা, 2 দিনের পরিচয়, এই জন্য হয়তো আমাকে মনে পড়ে নাই। তবে রিয়া ম্যামকে আমি সব কিছু সুদে আসলে বুঝিয়ে দেবো, শুধু সময়ের অপেক্ষা। অনেকদিন তো হয়ে গেল একটা গেম খেলি, ফোনটা বের করে অসনা একটা নাম্বারে ডায়াল করলাম, মানে ফাহিমের বাবার সাথে একটা গেম খেলবো। কি খবর আঙ্কেল, ভালো আছেন তো? আমাকে নাকি মারবেন, কই আপনার তো নড়াচড়া নাই। ও লাদেন নাকি? অপেক্ষা কর, হঠাৎ একদিন খবর পেয়ে যাবা। তাছাড়া কয়েকদিন পর আমার মেয়ের বিয়ে, এর জন্যই একটু ঠান্ডা আছে। ও তাই বলেন, তা কোন কুকুর বিয়ে করতে রাজি হয়েছে আপনার মেয়েকে? মুখ সামলে কথা বল, নইলে আমাকে তো চিনিস। আপনি আমার আবার কি করবেন? একটা কথা বলি, আপনার দ্বিতীয় স্ত্রীকে চেনেন?
আমার দ্বিতীয় স্ত্রী মানে? ও মনে হয় এই বিয়েটা লোকেই করছে। আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি, আপনাকে তুই করে এখন থেকে বলতে হবে, কারণ কুকুরকে সম্মান দিতে নেই, নইলে ঘেউ ঘেউ বেশি করে। আর তোর স্ত্রী লন্ডনে এই জায়গায় থাকে, খুব শীঘ্রই আমি তার কাছে যাব, হয়তো মেরেও ফেলতে পারি। সো সব কিছু নজরে রাখ, নইলে অনেক বড় বিপদে পড়ে যাবি। বলেই ফোনটা রেখে দিলাম। এখন একটু শান্তি লাগছে। আমার পেছনে বাস দেওয়া এখন মজা বোস, কত ধানে কত চাল। আমি তো ওকে একটু হুমকি দিলাম যাতে এই কয়েকদিন একটু টেনশনে থাকে। সকালে বসে আছি, হঠাৎ